we're still waiting for Toronto Poet Laureate, Poet Anne Michaels, and hopefully she's on her way. কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা বইটির লেখক সুব্রত কুমার দাস। নিউ জার্সি থেকে গায়ত্রী গেমার্স মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রাপ্ত লেখক এবং গবেষক। এটি ওনার ২৭তম প্রকাশিত বই। তার আগেও অনেক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে লেখা রবীন্দ্রনাথ কম জানা অজানা, রবীন্দ্রনাথ ও মহাভারত এবং রবীন্দ্রনাথ ইংরেজি শেখানো। নজরুলকে নিয়ে লিখেছেন নজরুলের বাঁধনহারা, নজরুল বৃক্ষ এবং প্রকাশিত করেছেন নজরুল বিষয়ক 10টি প্রবন্ধ, এবং তাছাড়াও রয়েছে আরো অনেক। 2003 সালে তিনি বাংলা সাহিত্য নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেন এবং সেটি ছিল বেঙ্গলি লিটারেচার নিয়ে প্রথম ওয়েবসাইট। তিনি এখন বেঙ্গলি লিটারেরি রিসোর্স সেন্টার অথবা বিএলআরসির এক্সিকিউটিভ ডাইরেক্টর। বিএলআরসি সংগঠিত হয় 2015 সালে টরন্টোতে বাংলা সাহিত্যকে প্রকাশিত করার উদ্যোগে, যেখানে এক হয় পাঠক এবং লেখক, আলোচনা হয় সাহিত্য নিয়ে। বিএলআরসির উদ্দেশ্য বাংলা সাহিত্যের এই বিশাল ভান্ডার যেন সবার মাঝে পরিব্যাপ্ত হয়। সুব্রত কুমার দাস হচ্ছেন প্রথম বাঙালি যার ইন্টারভিউ নেওয়া হয় রাইটার্স ইউনিয়ন থেকে। ইন্টারভিউটি নেওয়া হয় 2018 সালের নভেম্বর মাসে এবং আপনাদের কাছে সেই ইন্টারভিউর কথোপকথন বিতরণ করা হয়েছে। কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা বইটি নিয়ে উনার এক প্রবন্ধ ডেইলি স্টার পত্রিকাটিতেও প্রকাশিত হয়েছে এবং সেই প্রবন্ধটিও আপনাদের কাছে রয়েছে। এবার আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তৃতা দিতে আমি শুরুতেই অনুরোধ করব এনআরবি টিভি থেকে আব্দুল হালিম মিয়াকে। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই মহতী সভার সম্মানিত বড় ভাই সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন টরন্টো সহ বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের কবি, সাহিত্যিক এবং শুভারাত্রীরা, আমি আজকে প্রথমেই এই মহতী অনুষ্ঠানে অভিনন্দন জানাই। এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই এই আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যাকে কেন্দ্র করে আজকে আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে। এবং কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা একটা বিশাল বিষয় আমার কাছে মনে হয়েছে। যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অনেক বিষয় নিয়ে আমরা লেখালেখি করি, কিন্তু কানাডীয় সাহিত্য নিয়ে খুব বেশি বোধ হয় আমার জানা মতে এ পর্যন্ত কোনো বাঙালি বা বাংলাদেশিদের পক্ষ থেকে এরকম উদ্যোগ, সাহসী উদ্যোগ নেওয়া হয়নি। তো সে কারণে আমি সুব্রত যাকে আবারও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। শুধু অভিনন্দনের সীমাবদ্ধ থাকতে চাই না, একটু গর্বিত বোধ করতে চাই এই কারণে যে আপনারা জানেন যে কানাডায় এনআরবি টেলিভিশন গত কয়েক বছর যাবৎ চলছে। তো সেখানেও আমরা একটি অংশ হিসেবে সুব্রত দাকে আমরা আমাদের পাশে পেয়েছি। তো সেক্ষেত্রেও আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি নিজেকে বেশ গর্বিত মনে করছি। তো একই সাথে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, শুধু এটুকু বলতে চাই যে কারণ আমি সাহিত্যের মানুষ নই, মোটামুটি আমার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাজনীতি।
তো রাজনীতির মূল কথা হচ্ছে যে মানুষের মঙ্গল করা, মানুষের ভালো করা, কিভাবে আমরা এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা। তো আমি বিশ্বাস করি যে এই সাহিত্য জগতে আমাদের সুব্রতদা বাংলাদেশের শিক্ষক ছিলেন, অধ্যাপনা করেছেন, এখানেও বিভিন্ন বিষয়ের সাথে তিনি জড়িত রয়েছেন। তো আগামীতে ওনার এই সাহিত্যকর্মের মধ্য দিয়ে আমরা এমন কিছু দেখতে পাবো যে সাহিত্য, আপনারা জানেন যে কিছু খুবই সংক্ষেপে বলি যে আজকে বিশ্ব বিভিন্নভাবে বিভক্ত, বিভক্তের বিষবাষ্প আমাদেরকে নীল নীলিমা মানে করে দিচ্ছে। তো সেখানে এই বিষাক্তের ছোবল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিভিন্নভাবে আমরা বিভক্ত, আমরা ধর্মের নামে বিভক্ত, আমরা রাজনীতির নামে বিভক্ত, আমরা বর্ণের নামে বিভক্ত, আমরা নানাভাবে আমরা সুযোগ পেলেই আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি তার পরিবর্তে আমরা বিভক্তির দংশন করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সাহিত্যের মধ্য দিয়েও হয়তো এমন কিছু কর্ম বের হয়ে আসবে যে কর্মের মধ্য দিয়ে আমরা ঐক্যের এই ইউনাইটেড কানাডা, যেমন কানাডা যেমন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে বহুজাতিক বহুভাষিক এই দেশ যেভাবে সমৃদ্ধ হয়েছে, আজকে আমাদের সুব্রতদার আমি মনে করি এটা একটা সূচনা। এরপরে উনি অনেক দূর এগিয়ে যাবেন এবং সেই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের কমিউনিটিকে ঐক্যবদ্ধ করবেন। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার এবং পাশে থাকা দরকার আমরা আশা করি থাকব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন। আমি আবারও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। এবার আমি অনুরোধ করব দেশের আলো পত্রিকা থেকে হুসনুর চৌধুরীকে আয়োজকদের পক্ষে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কথা বলার আগে মানসিকতার প্রয়োজন হয়। আজকে কিছু বলার সে ভাষা আমার নেই। আমাদের একজন পুরাতন বাঙালি, একসাথে আমরা যখন ছিলাম, একসাথে 1981-82 ইংরেজিতে এই দেশে এসেছিলাম। ওনাকে আজকে নিদ্রায়িত করে আমি এখানে এসেছি। আজকে এমন একটা অনুষ্ঠান যেটা আমি কিভাবে আপনাদেরকে বোঝাতে পারবো আমার মনের আনন্দ। আমি যেই দিন এই দেশে এসেছিলাম সে বাংলাদেশ কেউ জানতো না। সেই বাংলাদেশকে পরিচয় করে দিতে হতো মানচিত্রের কোথায়, কোন দেশে, ভাষা কি, সব কিছু দিয়ে বেশ একটা ব্যাখ্যা করে তারপরে 1971 সালে সেই আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের পরিচিতি দিত। আজকে আমাদের কেন্দ্রীয় সাহিত্যের মূলক উন্মোচন, কিন্তু তার আগেও আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা, এই ভাষা প্রথমেই আসে। ভাষা থাকতে হবে, ভাষা শিখতে হবে, জানতে হবে, তারপরে লিখতে হবে। আজকে এখানে কথা বলার মতো সাহস আমার নেই, এমনি দুঃখে ভারাক্রান্ত মন। দ্বিতীয়ত এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন অনেকেই সাহিত্যিক, লেখক, লেখিকা, যারা সবসময় চর্চা করে যাচ্ছেন। আমরা সেই চর্চার বাইরে, কিন্তু যখন আমরা শুনি কেউ লিখছে
তখন আমরা আগ্রহের সাথে ছুটে আসি। আমরা পড়তে চাই, শিক্ষা নিতে চাই, জানতে চাই, বৈষম্য দূর করতে চাই। আমরা আন্তরিকতার সাথে কানাডার বুকে আজ এই অবস্থা, সেটা বিশ্বাস করতে পারি না আমি। যেই দিন এই টরন্টো শহরে 12 থেকে 13 জন বাঙালি একই অ্যাপার্টমেন্টে থাকতো, তখন কোনো ওয়েলফেয়ার ছিল না, কোনো অর্থনৈতিক সহায়তা ছিল না, নিজের উপার্জনে তারপরে কাজ পাওয়া যেত না। আমরা যেন কালো লোক, আমরা যেন ভালো ইংলিশ বলতে পারি না, আমাদেরকে অন্য চোখে দেখত। আজ আমরা প্রতিষ্ঠিত, আমরা দেখছি, একসাথে কাজ করেছি। ইমিগ্রেশন কানাডাতে আমি কাজ করেছি, আমার সাথে যারা কাজ করতো ওরা 4 বার 5 বার ওয়াশরুমে যাতে সিগারেট খাইতে যাইতো বাইরে, আমরা কাজে বসে থাকতাম, ভয় হইতো এত ভালো একটা জব যদি চলে যায় তাহলে হবে না। আজকে অ্যাকচুয়ালি আমি কি বলবো আপনাদেরকে, এবং বলার সময় লাগে, তার সাথে ভাষাও লাগে, কথা লাগে। আমাদের একটা জিনিস হয়ে যায়, সচরাচর হচ্ছে, যেমন 2টাতে প্রোগ্রাম শুরু হবে, আমরা কিল করে দিলাম 2 ঘন্টা। এখন আমাদের সংক্ষিপ্ত সময়, আমাদের শুভেচ্ছা বক্তব্যতেই সময় চলে গেল, আমাদের বলার কিছু জানে না। আমরা এই 30 বছর 35 বছর আগে এই কানাডাতে কিভাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, কিভাবে আমরা আজ এই জায়গায় চলে আসছি, সেটা অনেকেই জানা নাই, জানতে হবে। যাক, আমি দীর্ঘায়িত করব না, এখানে অনেক বিজ্ঞ লোক আছেন যাদের কাছ থেকে শুনবো। আমি দেশের আলোর পক্ষ থেকে এখানে এসেছি, দেশের আলো প্রায় 1 যুগ হয়ে গেছে, সেটা আপনাদের জন্য, আপনাদের লেখা, আপনাদের সহযোগিতা, এটা এই জন্যই দেশের আলো এই জায়গায় চলে এসেছে। আমি ভয় পেয়েছিলাম দেশের আলো পত্রিকা আমি শুরু করব, বা আমরা শুরু করব অ্যাসোসিয়েট, এটা কিভাবে, এত লোক তো নাই, কিন্তু এটা আপনারাই মূল্যায়ন করবেন, কথা আছে। দেশের আলো আপনারা লিখবেন, আপনারা এই যেটাই করবেন, দেশের আলো আপনাদের পাশে থাকবে, নিষ্ঠার সাথে, নিরপেক্ষতার সাথে দেশের আলো চালিয়ে যাবে। আমি হয়তো থাকবো না, কিন্তু দেশের আলো থাকবে। শেষবারের মতো আমি বলতে চাই, আমি আমার কিভাবে ধন্যবাদ জানাবো সুব্রত কুমার দাদাকে, ইনি যে এত বড় একটা সাহসিকতা দেখিয়েছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। সবাইকে আমি অনুরোধ করব, বই নিয়ে যাবেন, পড়বেন, দেখবেন, শিখবেন, শিকার শেষ নেই। পরিশেষে আমি আজকে এই ভাষার মাসে আমাদের যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, আমাদের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, সেই ভাষার মাসে সমস্ত শহীদান যারা আত্মত্যাগ দিয়েছেন, তাদের জীবন দিয়েছেন, তাদের আত্মার রুহের মাগফিরাত করি। আপনারা সবাই ভালো থাকবেন। এইরকম আগামীতে এই ধরনের সুখের সংবাদে আমি হয়তো ভাবছিলাম যে আরো প্রচুর লোক আসবেন, সবাই সময় মতো মিলেমিশে থাকবেন। টরন্টো বৈষম্য থাকবে না, এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, বাংলা ভাষা একদিন টরন্টোর দিকে প্রতিষ্ঠিত হবে। আমাদের লোক এখন পার্লামেন্টে চলে গেছে, প্রভিন্সিয়াল পার্লামেন্টে। আগামীতে আমার একটা স্বপ্ন, আপনারা সবাই, আমি যাতে থাকছি না, আমাদের একজন যোগ্য প্রতিনিধি আমরা অথবা পাঠাতে চাই, যিনি আমাদের হয়ে আমাদের দুঃখ বেদনা সব কিছু নিয়ে কাজ করবেন, সেই আশ্বাস ব্যক্ত করে আমি এখন আমার বক্তব্য শেষ করি। খুদা হাফেজ, সবাই ভালো। আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। I would also like to inform everyone that Toronto Poet Laureate, poet Anne Michaels, is here with us today, and we will hear from her shortly. এবার আমি অনুরোধ করব CBN 24 এর এডিটর মাহবুবুল হক ওসমানীকে আয়োজকদের পক্ষে কিছু কথা বলার জন্য। Thank you.
First of all, I'd like to welcome and Michael, see you again. Thank you very much. And our non-Bengali guests, respected non-Bengali guests, please allow me to speak in Bengali because we have a majority people here in Bengali. So, শুরুটা আমি যেভাবে করতে চাই, ওমর খৈয়ামের সেই বিখ্যাত উক্তি দিয়ে আপনারা জানেন কম বেশি সবাই, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বই অনন্ত যৌবনা যদি সেটি তেমন বই হয়। কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা, আমি বিশ্বাস করি, যদি এখনো পড়া হয়নি কিন্তু আমি বিশ্বাস করি সেটি তেমনই একটি বই, কারণ এই বইয়ের উপরে ইতিমধ্যে নানান মানুষ লিখেছেন, প্রথম আলো থেকে শুরু করে বাংলাদেশের এখানকার সিবিএনও প্রকাশিত হচ্ছে, আমাদের সংবাদপত্রেও। এবং মজার বিষয় হচ্ছে যে এই বইটির যিনি লেখক তিনি আমার অত্যন্ত কাছের একজন মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ, বড় ভাই সুব্রত কুমার দাস। দাদা, আপনাকে অভিনন্দন জানাই সিবিএন এর পক্ষ থেকে। এবং আরেকটি বড় কারণে আপনাকে অভিনন্দন জানাই, কারণ আমরা গর্বিত সিবিএন এ আপনাকে আমরা একজন উপদেষ্টা হিসেবে পেয়েছি। এবং উপদেষ্টা শুধুমাত্র নামে তিনি নন, এটি বোধহয় আপনারা যারা সিবিএন এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা হয়তো দাদার মুখ থেকেই শুনেছেন। তারপর আমি আরেকবার একটু বলি, সুব্রত দা সবসময় আমাদের সিবিএন এর আলোচনা সমালোচনা যখনই যে ভুল ভ্রান্তি ওনার চোখে পড়ে সেটি উনি ধরিয়ে দেন, এবং সেটি হয়েছে। আমি অনেক শব্দের কথা জানি যে শব্দের বানানগুলো বাংলা একাডেমি পরবর্তীতে সেটি সংস্করণ করেছে, আমি সেটি জানতাম না, কারণ বাংলা একাডেমির সেই অভিধান আমি বাংলাদেশ থেকে এখানে আসার সময় আমি নিয়ে আসিনি। পরবর্তীতে যদিও আমার আত্মীয় তিনি নিয়ে এসছেন আমার জন্য একটা কপি, লেটেস্ট যেটি ছিল। কিন্তু সুব্রতদা আমাকে ধরিয়ে দিতেন যে যেমন শহীদ বানান, শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বানান এখন রসইকার দিয়ে লেখে, আমি সেটি জানতাম না, এখানে আসার পরেও আমি জানতাম না। যদিও সংবাদপত্র বা টেলিভিশনের সঙ্গে সাংবাদিকতার সঙ্গে বাংলাদেশে থাকতে আমি জড়িত ছিলাম, কিন্তু সেটি আমি জানতাম না। দাদা, আমি স্বীকার করে নিচ্ছি যে আপনার কাছ থেকে সেটি আমি প্রথম জানতে পেরেছি এখানে। একবার মনে আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামেই গত বছরের সম্ভবত, সেখানে শ্রদ্ধাঞ্জলি বানানটি বোধহয় ভুলক্রমে আমরা লিখে ফেলেছিলাম। দাদা আমাকে ফোন দিল, ওসমানী এই বানানটা একটু ঠিক করতে বলেন তাড়াতাড়ি। আমি আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন দিচ্ছি। ইশতিয়াক ভাইকে ফোন দিলাম, তখন সেক্রেটারি, এখনো সেক্রেটারি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের। তো তিনি সাথে সাথে বলার পরে সম্ভবত হালিম ভাই কারেকশন করা হয়েছিল। এই যে একটা দিক আমার খুব ভালো লাগে সুব্রত দার, যখনই তিনি কোনো কিছু এরকম তার চোখে পড়ে। কারণ কি, এগুলো তো প্রচুর মানুষ দেখেন। একটা বই, যেটি বলছিলাম যে যদি তেমন বই হয়, সংবাদপত্র ঠিক তেমনি। একটি সংবাদপত্র মানুষ যখন হাতে নেন, একটা সংবাদপত্রের আপনারা জানেন যে শুধুমাত্র খবর দেওয়াটাই উদ্দেশ্য না, এই খবর দেওয়ার সাথে সাথে আরো তিনটি বিষয় কাজ করে একটা সংবাদপত্রে। আমরা ইংরেজিতে যদি বলি এরকম যে টু ইনফর্ম, টু এডুকেট, সেকেন্ড টার্মটাই হচ্ছে টু এডুকেট। আমি কি খবর দেব, সেই খবরের মধ্যে যদি আমার অনেক ভুল ভ্রান্তি থাকে, এমনকি বানান ভুল, বাক্যের ভুল, শব্দের ভুল, সেগুলো কিন্তু একটা বড় বিষয়। কারণ আমরা যারা বাংলা ভাষাভাষীর এখানে রয়েছে তারা তাহলে সেই ভুলটা আমরা শিখবো। তৃতীয় যে বিষয়টি রয়েছে টু এন্টারটেইন, হ্যাঁ, সংবাদপত্রের মাধ্যমে আপনি এন্টারটেইনও হন, একটা বই আপনাকে বিনোদনও দিতে পারে, সেই বইয়ের খবর সংবাদপত্র যখন আসে সেই খবরটা আপনাকে বিনোদিত করতে পারে। অ্যান্ড টু পারসুয়েট, একজন মানুষকে তাকে পারসুয়েট করা কোনো একটা বিষয়ের প্রতি। যেমন আজকে যখন এই কানাডীয় সাহিত্য এবং বিচ্ছিন্ন ভাবনা নিয়ে কথা হচ্ছে, ইতিমধ্যে সিবিএন এ অসংখ্যবার আমরা এটা নিয়ে সংবাদ করেছি। সিবিএন এর এখানে রয়েছে প্রিন্ট সংস্করণ, আপনারা দেখতে পারেন, প্রথম পৃষ্ঠাতে খবর রয়েছে, এমনকি আমাদের সুরজিৎ দা পিছনে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। চমৎকার একটা ইংরেজিতে আর্টিকেল লিখেছেন সুব্রত দার এবং এই বইটি নিয়ে, সেটিও সিবিএন এর এই সংখ্যাতে রয়েছে, এবং সেটি আমি দেখেছি বাংলাদেশের এশিয়ান এইজ থেকেও প্রকাশিত হয়েছে বাংলাদেশের সংবাদপত্রে। তো যারা বাংলাদেশ থেকে পড়ছেন তারাও সেই লেখাটি, বিশেষ করে ইংরেজিতে যারা পড়তে চাচ্ছেন, সেটি সেখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই যে বিষয়গুলো পারসুয়েট করা, মানুষকে জানানো কোন বিষয়টি আমি জানাবো, সেটিও কিন্তু সংবাদপত্রের একটা বড় জায়গা। আর সংবাদপত্রের সেই জায়গা থেকেই সাহিত্য, আপনারা দেখবেন যে আমি যদি শামসুর রহমানের কথা বলি, আল মাহমুদ থেকে শুরু করে যারাই সাহিত্যিক লেখক বাংলাদেশে ছিলেন, বেশিরভাগই দেখবেন যে তারা কিন্তু সাংবাদিকতার সঙ্গে, সংবাদপত্রের সঙ্গে জড়িত কোনো না কোনো ভাবে। সম্পাদক ছিলেন, এখনো রয়েছেন, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন থেকে শুরু করে আমাদের এখানকার ইকবাল হাসান ভাই থেকে শুরু করে যারাই রয়েছেন,
প্রত্যেকেই কিন্তু লেখালেখির পাশাপাশি সংবাদপত্রের সঙ্গেও জড়িত ছিলেন। এই কারণে আমি বলছি যে সংবাদপত্রের একটা বড় ভূমিকা এই সাহিত্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং সেই কারণেই সিবিএনকে যখন দাদা বললেন যে এরকম একটা আয়োজন আমরা করতে চাই, আপনি কি বলেন, আমি বললাম যে আমি এক পায়ে দাঁড়ানো, আপনি কি করতে হবে শুধু এটুকু বলেন। আমার জায়গা থেকে আমি যতখানি সম্ভব, হয়তো অর্থনৈতিক দিক থেকে আমি অতটা আপনাকে সাপোর্ট করতে পারবো না, কিন্তু তার জন্য তো দাদা দাঁড়িয়ে আছেন ওই যে পেছনে। রঞ্জনদা ধন্যবাদ, এত চমৎকার একটি আয়োজনে শাড়ি হাউসকে এরকম একটি সমর্থন আপনারা দিচ্ছেন, শাড়ি হাউসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাকে। কিন্তু এরপরে যখন আমি শুনলাম যে বাংলা মেইল রয়েছে, দেশের আলো রয়েছে, চমৎকার একটি আয়োজন। হ্যাঁ, আসলেই তাই, এরকম যারা আরো রয়েছেন এখানে, আমি জানি যে খুরশিদ শামী আপার একটি বই বের হয়েছে, এরপরে আরো অনেকেই যারা রয়েছেন এখানে, সেই বইগুলো আমরা এখানে পরবর্তীতে এরকম আয়োজন করতে পারি, সংবাদপত্রের পক্ষ থেকে হতে পারে সেটি, এবং সবাইকে সেটি জানানো আসলে যে আমরা কানাডাতে থাকলেও যারা এখানে লেখালেখি করেন তারা কিন্তু কি বসে নেই, প্রত্যেকেই তার জায়গা থেকে কোনো না কোনো ভাবে অবদান রেখে চলেছেন। অপা রয়েছেন, কবিতার পাশাপাশি গান লিখছেন, চমৎকার একটি গান তার প্রকাশিত হয়েছিল ডিসেম্বরে, মা গান, সেটি আমার মনে আছে কারণ সিবিএন এ আমরা সেটি নিয়ে সংবাদ করেছিলাম। তো যারা এরকম রয়েছেন চমৎকার করে লেখালেখি করেন, আমি বলবো যে সবাইকে নিয়ে আসলে তো আমাদের এই সমাজ, আমাদেরকে এগিয়ে চলতে হচ্ছে সবাইকে নিয়ে। তো সবার এই বিষয়গুলো যখন আপনারা যারা রয়েছেন তাদের বিষয়গুলো যখন সামনে আমরা তুলে ধরতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু অনুপ্রাণিত হবে। আজকে যে জায়গাটি একেবারেই বলার অপেক্ষা রাখে না সেটি হচ্ছে যে এখানে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই যে মানসিক সমস্যার সম্মুখীন হন অনেক বাচ্চারা, ইয়াং জেনারেশনের মধ্যেই যে নানান রকমের যে মেন্টাল প্রবলেমগুলো আমরা দেখি এবং সুইসাইডের মতো ঘটনা ঘটছে। আজকে এরকম অনুষ্ঠানগুলোতে এবং বড়দের লেখা হোক, ওরা কিন্তু অনুপ্রাণিত হবে এগুলো দেখে, এবং ওদেরকে যখন আমরা বলতে পারবো যে হ্যাঁ তোমরাও কন্ট্রিবিউট করো, তোমরা এরকম লেখো। আমি দেখেছি সুব্রত দা তার মেয়ের বই বের হয়েছিল ক্লাস 9-এ যখন সে পড়ে, বাংলা একাডেমির সেই ছবিটি কালকে দাদা দিয়েছেন ফেসবুকে। এটি কিন্তু অনেক বড় একটা অনুপ্রেরণা। এই জায়গা থেকে যদি আপনারা যারা অভিভাবকরা রয়েছেন, আপনাদের সন্তানরা যারা রয়েছে, তাদেরকে যদি একটু বলেন এইসব জায়গাগুলোতে একটু নিয়ে আসা, সংস্কৃতির সঙ্গে সাহিত্যের সঙ্গে যুক্ত করা, তাহলে কিন্তু আর এই যে নেতিবাচক বিষয়গুলো আমাদের শুনতে হয় না, বা এই যে সুইসাইডের ঘটনাগুলো ঘটছে, আমি বিশ্বাস করি সেগুলো আমরা নিজেরাই দূর করতে পারবো যদি সেই উদ্যোগগুলো আমরা নিই। এবং আমি বিশ্বাস আমার জায়গা থেকে সিবিএন এর পক্ষ থেকে আমরা সব সময় রয়েছি। আপনারা দেখবেন যে সিবিএন এর ইংরেজি অংশ রয়েছে, সেখানে আমি চাই যে আমাদের জেনারেশন যারা রয়েছে তারা যেন লেখালেখি করে, তাদের আর্টিকেল যেন প্রকাশিত হয়। এবারে খুব ভালো লেগেছে আমার যে গত মাসেই আমাকে দুজন অভিভাবক আমার কাছ থেকে সিগনেচার নিয়েছেন, কারণ তাদের দুটো বাচ্চা আমাদের পত্রিকায় লিখেছিল। ওই কন্ট্রিবিউশনের একটু বলছি, স্কুলে কি একটা পারপাসে যেন শো করতে, আমি ঠিক জানি না, আপনারা যারা জানেন যাদের বাচ্চারা স্কুলে পড়ে। আমাদের আশিকুজ্জামান টুলু ভাই, তার মেয়ে রদিয়া লিখতো আমার পত্রিকাতে, টুলু ভাই আমাকে পাঠালেন, আমি সাইন করে পাঠালাম। এরপর আরো একজন আপা, ওনার একটা বাচ্চা, ও একটা আর্টিকেল লিখেছিল ইমিগ্রেশন নিয়ে, স্ট্রাগল অফ ইমিগ্রেন্টস ইন ক্যানাডা, এরকম একটা টাইটেল সম্ভবত ছিল, সেগুলো নিয়ে লিখেছে। এই যে ভালো লাগার জায়গাগুলো তখন কাজ করে যখন সবাই মিলে পত্রিকাতে লিখছেন, পত্রিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার পত্রিকাও সংবাদ মাধ্যমগুলো ঠিক তেমনি ভাবে সাপোর্ট দিয়ে যারা যারা এগিয়ে যাচ্ছেন তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তার মানে হচ্ছে আমাদের কমিউনিটিটা আমরা স্ট্রং করছি যতখানি পারছি, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে অ্যান মাইকেল আমাদের প্রোগ্রামে, এর আগেও আপনারা দেখেছেন কানাডার পোয়েট লরিয়েট তিনি এসেছিলেন, এবং বিএলআরসি যে কাজগুলো করে যাচ্ছে, বেঙ্গলি লিটারি রিসোর্স সেন্টার, শুরু থেকে বাচ্চাদেরকে বই দেয়া, সেটি হয়তো আপনাদের অনেকের বাচ্চারা বই নিয়েছে, সেগুলোর উপর রিভিউ লিখতে হচ্ছে। আমি সম্ভবত সামনে আপনাদের দাদা বইয়ের আরো মনে হয় এরকম কার্যক্রম আপনাদের রয়েছে বিএলআরসি এর পক্ষ থেকে। তো আমি সর্বোপরি বিএলআরসি কে ধন্যবাদ জানাই, অনেক কথা বলে ফেলছি আসলে, বিএলআরসি কে ধন্যবাদ জানাই। সুব্রত দা, আপনাকে আরো একবার অভিনন্দন, এবং যারা আজকে আপনারা কষ্ট করে আপনাদের সময় নষ্ট করে আজকের অনুষ্ঠানে এসেছেন, আপনাদের সকলকে অভিবাদন জানাই। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে এই কথাগুলো এত সুন্দরভাবে বলার জন্য। আমাদের এই পর্বে থাকছে সুব্রত কুমার দাসের লেখা কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা বইটির মোড়ক উন্মোচন। বই উৎসর্গ করা হয়েছে টরন্টোর শাড়ি হাউসের কর্ণধার রিঙ্কি রায় এবং রঞ্জন রায়কে। আমি মোড়ক উন্মোচনের পর লেখক ওনার হাতে বইয়ের কপি
তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। রঞ্জন রায়কে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার লেখকের হাতে শুভেচ্ছা স্মারক $1000 চেক তুলে দিচ্ছেন রঞ্জন রায়। আমি এবার লেখকের উদ্দেশ্যে ফুল দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবার আমি লেখকের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি রঞ্জন রায়কে। হে বন্ধু, তোমার যাত্রাপথে সহযাত্রী হতে পেরে আমি মহা আনন্দিত, গর্বিত, উদ্বেলিত। জীবন যুদ্ধে জয়ী হবার জন্য তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুব্রত কুমার দাস এবার শুভব্রত হতে পারেন কিনা সেই আমার প্রত্যাশা। আজ এই বইটিকে কানাডীয় সাহিত্যের আলোকে বাংলা ভাষায় আমরা বঙ্গীয় অন্তবাস বলতে পারি কি? যেখানে মানুষ তার হৃদয়ের কথা লিখেছেন। আগামীতে এই বইটি কি বাংলা ভাষার অমূল্য সম্পদ হবে? এটা কি আমরা প্রত্যাশা করতে পারি? সেই দায়িত্ব কিন্তু আপনাদের, যারা পাঠক আছেন, পড়বেন, জানবেন এবং দেখবেন। এই বইটি হয়তো আমার বিশ্বাস কোনো এক সময় বাংলা ভাষার অমূল্য সাহিত্য হলেও হতে পারে। সৌভাগ্যবশত এই বইটি আমাদের উৎসর্গ করেছেন লেখক, সাহিত্যিক, আমার বন্ধু সুব্রত কুমার দাস। আমরা সুব্রত কুমার দাস বাবুকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এই গবেষণা গ্রন্থের একটি তাৎপর্যপূর্ণ দিক হল বাঙালির নিজস্ব ভূখণ্ডের সাহিত্য অনুরাগী ও বৃহত্তর পাঠক ছাড়াও কানাডায় অভিবাসী বাঙালির কাছে গ্রন্থটির গুরুত্ব। এদেশে আগত বাঙালির গরিষ্ঠ অংশই পেশাজীবী, শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য, বেশিরভাগই উচ্চশিক্ষায় শিক্ষিত। এদেশে আগমনের পর তাদের প্রথম 3 থেকে 5 বছর কেটে যায় বাসস্থান, কর্মসংস্থান ও সন্তানের শিক্ষার প্রতি মনোনিবেশের দিকে। সেই সময় এবং বিশেষ করে নতুন বসতির দেশে স্থিত হওয়ার পর তাদের প্রয়োজন হয় মনের খোরাকের দিকে। অবসরে বিনোদন, ভ্রমণ ও খেলাধুলার পাশাপাশি সাহিত্যের প্রতি আগ্রহ নতুন করে সঞ্চার হয়। মাতৃভূমি থেকে সংগ্রহ করা বাংলা ভাষার সাহিত্য এবং সাম্প্রতিককালে অনলাইনে পাওয়া পত্রপত্রিকা ও রচনাবলিতে নিবদ্ধ থাকেন বেশিরভাগ সাহিত্য অনুরাগী। কিন্তু যে ভূখণ্ডে তাদের নতুন আবাস, সেই দেশের সাথে আত্মস্থ হতে সাহিত্য সংস্কৃতির পাঠগ্রহণে ঠিক কী গ্রন্থ বেছে নেওয়া প্রয়োজন তার সহায়ক হিসেবে এই গবেষণা গ্রন্থটির মূল্য অসামান্য। লেখকের নিরলস প্রচেষ্টায় কানাডীয় সাহিত্যের ঐতিহাসিক ও ভৌগোলিক প্রেক্ষাপট পই পই করে ঘেটে সাগর সেচে মুক্ত তুলে আনার মতো করে বিশ্ব সাহিত্যে কানাডীয় সাহিত্যের শতাব্দীর যে বৈপ্লবিক ঘটনা প্রবাহ এবং সহায়ক প্রপঞ্চ এই গ্রন্থের লেখক কাজেই এবং যৌক্তিকভাবে সিদ্ধান্তে পৌঁছেছেন। এই লেখককে আমি আমার ব্যক্তিগত ভাবনা থেকে, ব্যক্তিগত বিশ্বাস থেকে বিশেষ ধন্যবাদ জানাবো যে লেখক আমাদের এখানে একজন নবীন সাংবাদিক এবং পত্রিকার সম্পাদক বলে গেছেন যে সাংবাদিকতার যে দায়বদ্ধতা, লেখকের দায়বদ্ধতা আমি মনে করি তার চেয়েও বেশি। এবং লেখক ইনফর্ম করেন, এডুকেট করেন, পারসুয়েট করেন, ইন্সপায়ার করেন, পাঠককে, বৃহত্তর পাঠককে সম্পৃক্ত করতে চেয়েছেন তার জানার সঙ্গে। কাজে তার জন্য সুব্রত দাস বিশেষ বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবারে আমি আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী আলোচক সুরজিৎ রায় মজুমদারকে। শ্রদ্ধা জানিয়ে, আমার আন্তরিক অভিবাদন জানিয়ে কথা বলতে শুরু করতাম, এবং এটা আমি অন্তর থেকেই বলছি। উনি জিপিএস এর সঙ্গে যে তুলনা করা হয়েছে এটি যথার্থ, এবং প্রত্যেকটা এলাকাতেই উনি স্পর্শ করে গেছেন। আমরা যদি ওনার সূচিপত্রের দিকে তাকাই, সেখানে কোনটা আমি বাদ দিয়ে কোনটা বলবো, আধুনিক কবি, তরুণ কবি, চিত্রকর, সাহিত্যিক, জীবনী নিয়ে যিনি উপন্যাস লিখেছেন, যিনি কাব্য উপন্যাস লিখেছেন, আমি নাম উল্লেখ করছি, সেটা হচ্ছে কর্ম, যেটা ক্যাথি অসলারের কাব্যিক উপন্যাস, যেটা নভেল ইন ভার্স। আমরা সেই যখন ছাত্র ছিলাম তখন লাফিয়ে উঠতাম সেই গোল্ডেন গেটের নাম শুনে, সে বিক্রম শেঠের নাম শুনে, প্রথম যে কাব্য সাহিত্য, কাব্য উপন্যাস, এবং সেখানে সেটিও তিনি বাদ দেন। এবং এমন যে কথাটা এসছে এখানে আলোচকটা প্রথম সেশনে আমরা শুনেছি যে একেবারে সম্প্রতি, যেটি আপনি কোনো কানাডীয় সাহিত্যের যে আমরা বলি অনেক সময় যে সঙ্গী বলা হয় সাহিত্যের যে হ্যান্ডবুক, আপনি কেমব্রিজের যে সাহিত্য পরিচয়মূলক যে বইগুলো আছে, সেখানে আপনি এদের সম্পর্কে কোনো এন্ট্রি, কোনো ভুক্তি খুঁজে পাবেন না, আপনাকে গুগল করতে হবে। এবং একেবারে লেটেস্ট এখানে টিমাকুর্দিকে নিয়ে যে টিমাকুর্দির যে বইটার কথা বলা হয়েছে, এটা অসাধারণ। আপনি যদি কানাডীয় সাহিত্য সম্পর্কে জানতে চান, একেবারে সেই সুজানা মুডি থেকে শুরু করে একদম সর্বশেষ টিমাকুর্দি, এবং কত প্রাসঙ্গিক যে উনি অভিবাসীদের জীবনের যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটছে অতি সাম্প্রতিক, আপনি সেইগুলো আপনি এর মধ্যে মানে পেয়ে যাচ্ছেন। এনি বেঙ্গলি রাইটার। আমি স্বপ্ন দেখার কথা বলেছিলাম, এবং এটি একটি ভিন্ন মাত্রা দিয়েছে এই বইটাকে। আমি আসলে এখানে আলোচনা না করে আমি সুব্রতর রাগের কথা বলতে চাই। সেই স্টিমার থেকে একটা লোক যে লাফিয়ে পড়ে শীতের রাতে একটি বাচ্চাকে উদ্ধার করলো, সেই গল্প শুনেছি।
এবং সবশেষে অনেকে অনেক কথা বলতে লাগলো যে উনি মহৎ হৃদয়, তাকে জাতীয় বীর পুরস্কার দেওয়া হবে। তারপর দিকে সে উঠে খুঁজছে, বলে যে আমি হেরি খুঁজতেছি যে আমার পশ্চাৎ দেশে লাথি মেরে ফেলাই দিছে। তো এই যে কাজটি উনি করেছেন, ওনার তার পিছনে উনি বলে গেছেন 10 পৃষ্ঠায় যে আমার সেই ক্ষোভের কথা, আমার রাগের কথা, বারবার ভিতরে ক্রোধ জেগে ওঠে। আমি বলতে চাই যে এখন আমাদের সবাই মিলে সুব্রত কুমার দাসকে খোঁজানো দরকার, তার এই ক্রোধ যেন অনির্বাপিত এবং জাজ্জল্যমান থাকে চিরকালের জন্য, যেন আমরা একের পর এক এই ধরনের এক একটি শিল্পকর্ম এবং অসাধারণ সম্পাদনা, অসাধারণ সাহিত্যকর্ম তার থেকে আমরা পাই। আমাদের এখানে যখন আসলেন উনি খুব আন্দোলিত। এখানে ইকবাল হাসান আছেন, এখানে হাবিবুল্লাহ সিরাজি আসেন, এখানে আসাদ চৌধুরী আসেন, এখানে সৈয়দ ইকবাল আসেন। তার যে সে কি আনন্দটা কেন? ওই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, যে জিনিসটা আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, যেটা গোবিন্দ হালদার বলতেন যে মাটির মমতায় আমার অশ্রু মাখা। প্রতিটা ক্ষেত্রে উনি সেই মানুষের অনুভূতি, মানুষের ভালোবাসা এবং মানুষের প্রতি মানুষের যে সাংস্কৃতিক বন্ধন, এটাকে খুঁজে বার করার জন্যে আমাদের এই যে কানাডির যে সাহিত্য সংস্কৃতি খুঁজতে লাগে আমাদের জন্য। এবং এটার যে প্রাপ্তি কতটুকু, আপনারা কি এটার যে অভিঘাত এবং এটার যে উচ্চতায় উনি আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে গেছেন, আপনারা এটাকে বিবেচনা করতে পারছেন? নিশ্চয়ই পারছেন। কার কথাটা? আপনাদের সামনে বসে আছেন মাইকেলস। উনি বলছেন যে কানাডার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন। এটা যে কত বড় প্রাপ্তি আমাদের, এটাকে বোঝা যায়। আমার গর্বে চোখে পানি আসার জোগাড় যে একজন মানুষ আসলেন আমাদের সাহিত্যের মাধ্যমে ভালোবাসায় গ্রন্থিত করলেন। বলছেন সাহিত্য, কানাডিয়ান সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা। কিন্তু আমি জানি যে আপনারা দেখবেন এখানে 31টা অধ্যায় আছে, প্রতিটা অধ্যায়ে তার গ্রন্থপঞ্জি আছে, সহায়ক গ্রন্থগুলো। এটা এই না যে আমি ওয়েবসাইটে গেলাম এবং সেখান থেকে অনলাইন থেকে সবকিছু নিয়ে নিলাম। লাইব্রেরি থেকে লাইব্রেরি যাচ্ছেন, এক লাইব্রেরি থেকে কেন্দ্রীয় লাইব্রেরিতে যাচ্ছেন, এবং তার যে কি আন্দোলন, তার যে কি উত্তেজনা, এটা পেয়েছি। আমি আরেকটা কথা এখানে অপ্রাসঙ্গিক হবে না হয়তো বললে, এটা দাদার প্রসঙ্গ ধরেই বলি যে এই যে কাজগুলো উনি করছিলেন, কেউ কেউ তাকে তীরবিদ্ধ করছিল। এখানে আমি তার বন্ধু হিসাবে, এখানে ইকবাল ভাই আছেন, আমরা তার কাছের মানুষ হিসাবে সেই বেদনায় আমরা আহত হয়েছি। কিন্তু আমরা কিছু কথা বলিনি। কেন বলিনি? অনেক কথা আছে যেগুলো 10 জনের কানে বলতে নেই। অনেক কথা আছে যেগুলো কাজ দিয়ে প্রমাণ হয়। আমি জানি তার কতটুকু অশ্রুপাতের কথা আমি নিজে শুনেছি, আপনারা কেউ বিশ্বাস করবেন না। তার কন্যার কান্নার কথা আমি শুনেছি, কতটুকু আহত, কতটুকু কষ্ট নিয়ে তিনি দিনের পর দিন কাটিয়েছেন। আজকে আমি কথাটা বলতে চাইনি, কিন্তু এই কারণে বললাম যে ওরা সেই মুখটা বাড়ির ভেতরে লুকিয়ে রাখবে। আর ইকবাল হাসান, সৈয়দ ইকবাল, সুব্রত কুমার দাসরা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক মানের পুরস্কারে পুরস্কৃত হবে, এবং আপনাদের মতো অমল মানুষদের ভালোবাসায় শিখতে হবে। আমি নিরক্ষর একজন মানুষ,
শুধুমাত্র আপনাদের ভালোবাসায় মাঝে মাঝে এসব ক্ষেত্রে দাঁড়াই। আজও আমি সেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি, শুধুমাত্র এই কথাটা বলার জন্য যে সুব্রতদা, আপনি আমাদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। লেখক আমি অনেকেই প্রতিষ্ঠিত লেখক, স্বীকৃত লেখক, পুরস্কৃত লেখক এবং সাহিত্য অনুরাগী তো বটেই আছেন, কিন্তু আমি সাহিত্য ভালোবাসি। অংশ পড়তে পড়তে লেখকের সঙ্গে আমার নিজেকে সম্পৃক্ত করতে পারছিলাম একটা মাধ্যমের মধ্য দিয়ে, যেটি আমি আমার ছাত্র জীবনে পড়েছি। সেটা আপনারা অনেকে কিংবা মস্তিষ্কের করটিতে সঞ্চয়িত রসদ যখন মেটাফিজিক্যাল ইনসাইট থেকে হাই, তখনই বাধ্য হন সৃষ্টির তাড়নায় ভোগেন। আমরা সৃষ্টির তাড়নার কথা লেখকদের কাছ থেকে শুনেছি, উনি রসদ গোগ্রাসে গিলেছেন। আমি এখানে উপবিষ্ট সকল আলোচকের মাঝে আমি আসলে সবচেয়ে সর্বকনিষ্ঠ, আমার বয়স খুবই কম এবং আমি ওইরকম গুরুগম্ভীরভাবে খুব একটা কথা বলতেও পারবো না। কাজেই আমার কথা বলার সময় দেখা যাবে যে সাধু এবং চলিত ভাষার যে মিশ্রণ, যেটাকে গুরুচণ্ডালী দোষ একসময় বলা হতো, এখন আর বলা হয় না, কারণ এখন একটা হচ্ছে লিখিত রূপ এবং একটা হচ্ছে কথ্য রূপ। তো সেই মিশ্রণে আমার বক্তব্য দুষ্ট অবশ্যই হয়ে যাবে, বাট সেটা আমি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বলেছিলাম যে পাঠক হচ্ছে যে আপনি নিজের টাকা পয়সা খরচ করে একটা বই কিনলেন, পাঠ করতে গিয়ে দেখলেন যে আপনি ঠকে গেছেন, তো সেটা হচ্ছে পাঠক, যে পাঠ করতে গিয়ে আপনি ঠকে যাচ্ছেন। তো এখন এই ধরনের পাঠকের সংখ্যাই বেশি এবং এই ধরনের লেখকের সংখ্যাও বেশি। তো আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি যে সুব্রত কুমার দাস ওনার রচিত যে বইটি কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা, এটি এই ধরনের কোনো বই নয়। কারণ আপনি যদি ফিকশন লিখতে চান, আপনি যদি আমার মতো এরকম মজা করে কিছু বলতে চান, আপনি আসলে কিছু পড়তে হবে না, আপনি না পড়লেও অনেক কিছু লিখতে পারেন। আমরা আমরা কথা জানি যে আপনি যদি একটি লাইন লিখতে চান, আপনাকে অন্তত 100টি লাইন পড়তে হবে, এই ধরনের একটা কথা আছে। কথাটার তথ্যগত কিছুটা ভুল থাকতে পারে, হয়তো রেশিওতে ভুল হতে পারে, এটা 1:100 না হয় 1:10 হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল বক্তব্যটা এরকম যে আপনাকে অনেক কিছু পড়ে হয়তো একটা কথা লিখতে হবে, বাট এটা কিন্তু ফিকশনের জন্য সত্য না। ফিকশন আপনি অনেকভাবে লিখতে পারেন, কিন্তু নন ফিকশন, স্পেশালি যদি সেটা কোনো আপনার গবেষণা গ্রন্থ হয়, সেটার জন্য আপনাকে একটা লাইন, আমার মনে হয় রেশিওটা তখন আরো বড় হবে, 1:100 না হয় এটা 1:1000 হতে পারে, বা ইভেন মোর দ্যান দ্যাট। তো আমি যেটা দেখেছি যে আমি এই পাঠকের সংখ্যাটা এই জন্য বললাম যে আমি বইটি যখন পাঠ করেছি, আমি এখানে অনেক আলোচক ছিলেন, অনেক বক্তা ছিলেন যারা বলেছেন যে তারা এই বইটি এখন পর্যন্ত পুরোটা পাঠ করার তাদের সুযোগ হয়নি। তারা আসলে ঠিকই বলছেন, কারণ এমন কষ্টসাধ্য, এমন পরিশ্রম সাধ্য রচিত একটি বই, এটিকে আপনি যদি ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে পড়ে ফেলতে চান, আমার জানার মধ্যে বইটি টরন্টোতে এসেছে সপ্তাহ 2 হয়েছে, ঠিক বলছি স্যার? আমি ওনাকে স্যার বলি, কারণ উনি আমার বড় বোনের এবং আমার বেশ কিছু কাজিনের একদম ক্লাসরুম শিক্ষক ছিলেন। যদিও আমার ওনার ক্লাস করার দুর্ভাগ্য কখনো হয়নি, কারণ আমি অনেক ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনেছি উনি শিক্ষক হিসেবে অত্যন্ত রাগী মানুষ। তো যাই হোক, আমি এই জন্যই ওনাকে স্যার ডাকি। তো যেহেতু স্যারের বইটি সপ্তাহ 2 হয়েছে আপনার আমাদের টরন্টোতে এসেছেন, তো এখানে যে কজন পাঠকই আমরা বইটি হাতে পেয়েছি এবং পড়েছি, আমার ধারণা 2 সপ্তাহ খুবই অল্প সময় এই বইটি পাঠ করার জন্য। কিন্তু তারপরেও আমি এই বইটি আসলে 2 বার পাঠ করেছি, A to Z। 2 বার পাঠ করার পিছনে কারণটা কি, আমি যখন প্রথমবার বইটা হাতে নিলাম, আমি দেখলাম যে বইটার নাম নিয়ে অনেক কথা হয়েছে অলরেডি, তা আমি আরেকটু যুক্ত করি এটার সাথে। সেটা হচ্ছে, আমি দেখলাম বইটির নাম কানাডীয় সাহিত্য বিচ্ছিন্ন ভাবনা। তো আমি পড়তে পড়তে যখন প্রথমবার পড়ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে এটা কি বিচ্ছিন্ন ভাবনা নাকি বিচ্ছিন্ন ইতিহাস। একটা বই পড়ার সময় আপনারা সবাই নিশ্চয়ই এখানে বইয়ের পাঠক এবং বই ভালোবাসেন দেখেই আপনারা এই ঠান্ডার মাঝে এই কষ্ট করে এখানে এসে বসে আছেন। তো যখন আপনি একটা বই পড়েন, অ্যাজ এ রিডার, আমরা সবসময় কিন্তু কল্পনা করতে ভালোবাসি যে কি হচ্ছে। যদি বইটা ফিকশন হয়, তখন আমরা কি কল্পনা করি যে ঘটনাটা কেমন ঘটছে, আমরা একটা মনে একটা ছবি সেটা তৈরি করে নিই। আর যদি সেটা নন ফিকশন হয়, আমরা চেষ্টা করি যে জিনিসটার গভীরে যেতে। অনেক সময় আমরা হয়তো ভাবি যে লেখক ওই সময়টাতে কি ভাবছে না। তো বইটা যখন আমি প্রথমবার পাঠ করি, তখন আমার কাছে মনে হয়েছে যে একজন লেখক তার লেখার টেবিলে বসে আছেন, বেশ কিছু বই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বেশ কিছু তথ্য সন্নিবেশিত আছে তার নোটবুকে, এবং তিনি সেগুলোই হয়তো লিখছেন। তো এই জন্যই আমার কাছে প্রথমবার মনে হয়েছিল যে বইটির নাম বিচ্ছিন্ন ভাবনা না হয়ে বিচ্ছিন্ন ইতিহাস হতে পারতো, বা বিচ্ছিন্ন তথ্যাবলীও হতে পারতো। এমন সব তথ্যাবলীর এখানে সন্নিবেশ ঘটছে। কিন্তু পরে যখন আমি দ্বিতীয়বার আবার পড়লাম, তখন আমি লক্ষ্য করলাম যে এটা শুধুমাত্র তথ্যের একটা সন্নিবেশ নয়। আপনি এখানে যে শুধুমাত্র 29 জন লেখক, 28 জন লেখকের ব্যাপারে কথা বলা আছে, আসলে আরো অনেক লেখকের নাম ভিতরে আছে।
তো তারপরে যেহেতু 28টা প্রবন্ধ এখানে 28 জন লেখকের উপর ভিত্তি করে রচিত, সবাই সেটাই বলছেন, আমিও তাই বলি যে 28 জন লেখকের নাম যে আপনি শুধু জানবেন বা তাদের জন্ম মৃত্যু বা তাদের মেজর যে ওয়ার্কগুলো সেগুলোর ব্যাপারে যে আপনারা এখানে জানতে পারবেন ব্যাপারটা শুধু তাই না। ব্যাপারটা হচ্ছে যে সেই লেখকগুলো কিভাবে চিন্তা করতেন, তাদের মূল কাজগুলো রচনা করার পিছনে বা মূল কথাগুলো, মূল বক্তব্যগুলো বলার পিছনে, মানুষকে জানানোর পিছনে তাদের থট প্রসেসটা কি ছিল। তারা মানে প্রত্যেকটা লেখকেরই তো, আমি যেরকম শুরুতেই বললাম, শুধু লেখক না, একজন পাঠকের, একজন মানুষের, প্রতিটা মানুষেরই কিন্তু নিজের ব্যক্তিগত একটা আইডেন্টিটি থাকে। এই আইডেন্টিটিটা তার কোনো প্রফেশনাল আইডেন্টিটি না, এই আইডেন্টিটিটা হচ্ছে সে কী করতে ভালোবাসে, সে কী ধরনের চিন্তা করতে ভালোবাসে, সেটা সবার মাঝেই আছে। যেমন আমি শুরুতেই বললাম যে আমি খুব মজা করতে ভালোবাসি, এমন সবার মাঝেই একটা একটা কিছু আছে। তো সুব্রত কুমার দাস কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বইয়ে তুলে ধরেছেন। The old country. So I'm going to share a few personal poems about my mother. This next poem is called Batter Mando, or Rice Balls. Yeah, forgive my pronunciation. But rice balls. Okay, so my mother used to make little rice balls for me. She steamed and clattered about the cramped mustard kitchen, filling a pot with water, swelling and salting and songing the grains, plating them like planets, longing for some lost center, chirping, my mother, oh, she made me small, small Battermundo. One morning, away from ringing school bells, in 14 perfect globular mouthfuls, she fed me her story and uncooked dreams. And although my fingers cannot craft rice, they do cling stickily to the grain of history, ever remembering Le Monde, the world of sacrifice between her hands. Thank you. This next poem is called Moving. So I have some very good friends that I've known since I was in high school, and one of them now has a daughter. So last year when they were having the baby shower for the daughter, I was taking the bus, and I was looking at the street names, and they kind of jogged a memory. The street names made me think of this time when my mother and my sister and I were driving around and looking at houses. So my mom was thinking of buying a house. Anyway, this is the poem. It's called Moving. Squished into the back of a minivan, my mother, my sister, and I. Us three, passenger left empty, a depression in this landscape, vanscape, a placeholder for father, depressed father, my father. 26 years and still I remember our driver, an Ed, an accuracy verified by my mother, whose diary supplies this square Filipino realtor a surname, Shosha. At 7, I'm not sure how to spell it, but it sounds hushed or rustling, how the late spring night feels between showings and how we move through them, each 30 seconds devoid of lingering. In the minivan, Ed asks my mother what she does for a living, a question so casual and usual he does not see our bodies stiffen, the grand houses we're viewing in tension with our actual situation. Accounting, she offers, hiding the truth of telemarketing. All these years, I've not once heard my mother ask for succor, and this backseat night we humor her, weigh each place's merits, ours for the choosing. Through darkness, buckled, hurtling, just for a moment we are moving. So this next poem I have is called Virgo. I don't know if any of you are into astrology, but my book has a few poems that are called astro poems. So I'm a Libra and my mother is a Virgo. So this poem is called Virgo the Virgin. And it actually references my grandmother. And I want to show you, this is a book my uncles published of my grandmother's poetry. She was a poet, a playwright, and a translator. She was actually commissioned to translate
from English into Bengali, By the Shores of Silver Lake, which is a very famous book by Laura Ingalls. And I just want to show you her photograph at the back. I never got to know her, yeah. But she died when I was about 6, so I never knew her. But now that this book is almost in the world, I feel very close to her, and I always feel like she's in my blood, and like I'm carrying on her legacy. What was her name? Her pen name was Nurun Nahar. Yes, yeah. Okay, so I'm going to read that poem. Virgo the Virgin. My mother isn't sure when she was born. Human error, her father recording 2202 and 2209 in the date field on separate documents. 2 cheesecake opportunities, 2 zodiacal choices. But for my part, I think of my mother as Virgo rather than Pisces. First, there's the fact that Virgo is linked to Astrea, daughter of Eos, Titan goddess of dawn, and that my mother's mother, a poet, took for her pen name Nurun Nahar, which emits from the Arabic daylight. Second, that Astrea, who found herself on Earth, was the last immortal to leave it, last to abandon humans and their small cruelties for the interstellar. My mother did not wish to abandon her mother, that daylight, for my father and the stars of this darker, colder country. But she did. And when her mother was dying, all that water between them, my mother wept beside me in the night, unable to afford a plane ticket home. I was 6. I abandoned her to her grief. Sometimes it upsets me, Libra that I am, that my celestial rises no higher than inanimate object, pitiful scales among sea-goats and archers and bulls. Worse, that these scales only manage to remain up there, floating in that narrow band of night, because of the neighboring hand of Astrea. If not you, O anxious mother, couldn't Ptolemy have granted me a bit of independence? But then, what did the man know anyway, claiming all celestial bodies revolve around the earth? And maybe it's the damn scales that make me so sensitive to the burdens of the day, each day's tiny cruelties bearing down on my skin, which is a skin of witness. Maybe it's because I'm Libra and my mother Virgo that sometimes when night falls and I ride the bus home, Walcott's woman visits me, not the young beauty, the light of the world, but the older one with the heavier basket. I am that basket. Is it past or premonition when I hear the bearer plead, "Pa quittez-moi, à terre"? So I write a lot about my family, but I also write a lot about the world. And I find we're living in very difficult times, and certain people in other parts of the world are living in even more difficult times under occupation and in exile. So I have a few poems about occupation, and they're in honor of the Palestinian people. This poem is called Water for Canaries. Water for Canaries, July 26, 2014. The AP photo shows 2 men of Beit Hanun. During the ceasefire, they had gone back to what they called home to find their birds alive amid debris. One pours with brought hands from a bottle. It's a small-throated mercy, surviving a strike from the air. But which photo can recall the deft, quiet fusing of clavicles into one auspicious fork, bones hollowing, the sprout of feathers? No memory of the long flight into their bodies, the last singing descendants of a burning world, the first heirs of a new, they preen in their pink cage. Their bodies emanate fine clouds of dust. And I'm going to read one more poem about my mom. And I'm wearing this sari. This is actually my mother's old sari. And when I was a teenager, when I was a teenager, I used to love this sari, and I would wear it all summer long.
My uncles used to say when I was younger that I looked like my mother, and every time I would dress up in a sari for a wedding, they would say, "Oh, you look like your mother." So that's kind of what this poem's about. Just need to find it. Okay, this poem is called Sleet. At weddings, my uncles used to say, "You look like your mother." I was 16, wearing her old saris and my hair down. Of the saris, my favorite was simple, blue and purple georgette, raindrop pattern. It was my father who bought it for her, and I will give him this, the man had taste. Did precipitation and a color claim her? She carried milk through February snow, as dark uncoupled from dark at her temples. Her palms were callus-laced, her coat purple like the first stubborn signs of spring. Damp nights like tonight are my hands and knees my own. A driver lowers a ramp, I carry groceries home. And I'm going to end with one final poem. This last poem is called The Ant, and it's from this poem that the title of my poetry book comes. So the title is Heft, and you'll hear the word heft in this poem. The Ant. I pointed to the creature on the floor, the one hauling a burden, a rice grain, the one who had come from a sunlit wood. Such a slight thing to fear its composure. My father's eyes followed my gesture through to its visible end, and his hand placed a cup over the fraught form. So it traced the perimeter of its plastic cage, wondering at the hard, unseeable edge, hurrying to make sense of its enclosure. His hand tore off a piece of envelope and slid the white scrap under the cup. Then the ant was a black mark on a page, struggling to interpret its situation, while we spoke over it, opening a door. So too, one day will he be ushered out, back into brightness in which once he stood, a slight thing exiting a hooded world, a smallness held close by someone like me, the white scrap laid over in quietude. But before he passes that ringless gate, tunneling through a belt of mystery, which is to speak of the journey of ants, he'll have looked for a burden all his life, something to heft for nourishment, something to pain him and free him at once. Thank you. Thank you so much, Dolly, for sharing those poetry with us. Well, you made me now miss my mom and my country too. So thank you so much. And I look forward to Heft, of course. Next, we have with us Mr. Mark DiSeverio. He is from Hamilton, Ontario. His poems and translations have appeared in such outfits as Maisonneuve, CNQ, Hazlitt, Event, and The Fiddlehead. In 2015, critic Shane Nelson wrote in CNQ magazine that DiSeverio's debut, Sanitarium Songs, is the greatest poetry debut from the past 25 years. She was ranked in the top 10 of the world's finest English language haiku poets in 2011 by Simply Haiku magazine. He was awarded at the City of Hamilton's Art Award for the Best Emerging Writer. In 2016, his work was broadcasted in BBC Radio 3. His debut became a bestseller in both Canada and the United States, and he published his first book of translation, Ship of Gold, The Essential Poems of Emily Nelligan. Upcoming in the fall of 2019 is his epic poem, Crito di Volta. He is currently writing his first novel, The Daymaker, and his second book of translation, El Infinito, the selected poems of Giacomo Leopard. Mr. DiSeverio, thank you so much for being here, and please come and share with us. Hi there. Thank you so much. I wanted to
first congratulate Subrata. This has been an excellent evening, and I feel very honored to be here. Excuse me. Just want to get this a little higher so you can hear me. When I read it, it'll be louder, so I won't even have to go that close to it. Just for now. I just wanted to thank everybody here. It's a great honor to be here among all of you, and I think I'll just jump right into it. I'm going to read from my first book, Sanatorium Songs, which much of which, in fact, was written in a sanatorium, a psychiatric sanatorium, over many years. I will begin with a translation, because it is filled with translations and original poems. I will begin with a translation of Arthur Rimbaud's Voyelles, or in English, Vowels, which he wrote as a teenager in Charleville in France in the 19th century. A noir, blanc, I rouge, vert, or bleu, voyelle. Someday your secret pregnancies I'll tell. A black corset of blazing hairy flies that buzz above a nasty funk. Bays of shade, steams and tense naivety, white kings, haughty glacial spears, shadow shivering, eye crimsons, blood, spit, lovely lips that laugh and wrath, repentant drunkenness, you, cycles, viridian seas, divine vibrations, peace of cattle scattered pastures, peace of wrinkles which alchemy imprints on the high and the studious brows, O virginal striders of trumpets supreme, silences diagonal with angels and realms, O l'Omega, his eyes violet beam. Thank you very much. I'll get moving right along. One moment. Excuse me, I'm sorry. Here's a poem called The Paralytic. It's dedicated to Rupert Brooke, who was an English poet and soldier who lived between 1887 and 1915. The voice that through the iPhone ordered false flags, orders half-masts, orders mourning through its broadcasts, that raises questions why is always silenced. And I've been blind by phosphorus since the dawn raid outside Raqqa, where my youth, like a ghost, lags behind the young, but never haunts these last and few in rags, still rambling through red rubble. The ears that through the radio heard the false words, hear the drummer boy, hear the screaming of the rocket's drive, that hear the secrets of the mighty, never hear the roar of battle. And if only I had known the voices through the iPhones calling false flags, I wouldn't be calling for the nurse whose body's ways I'll never know, to put me into bed, to put me into bed. This is a villanelle called A Winter Rambler's Rhapsody. The wool white, slow, light snow falls on the street of this stepless city's windless alleyway, where I stand tomb still to hear my heart beat,
my back against the church, my trailblazed feet blistered by universal searches through the day. The wool, white, slow, light snow falls on the street, as soft as Dimphna's fingertips on meatless shoulders of a girl I overhear pray, where I stand tomb still to hear my heart beat, while she brokenly begs to the Lord in the heat for a while, and not to the horde in the cold where she'll stay, where wool, white, slow, light snow falls on the street, where I could die tonight and feel complete, where every moment feels like bonus pay, where I stand tomb still and hear my heart beat, where I will wait for her so we might meet, where I might give all she will take, then stray. The wool, white, slow, light snow falls on the street, where I stand tomb still to hear my heart beat. We must wake soon or sleep unto our deaths, must cast the first stones at Horus's eye, must seek his world's hiding human chiefs, whose gray waves break like their promises to us, break over bells of a church where choruses die. How will we cross the fading white horizon when we are all entranced by their wavelengths, already dressed in black for both of us? We must wake soon or sleep unto our deaths. We must wake soon or sleep unto our deaths. Must light the streets with bankster torches. Mustn't sidewalk our heritage on garbage day. Must learn once more the way to the temple, for there is one who knows the way to our door. And below the vulture gyre above the shore, their gray waves break like promises to us. The horizon is bearing the sky like a truss. We must wake soon or sleep unto our deaths. We must wake soon or sleep unto our deaths. Must thrust our souls of swords into the shadows, no matter who our hidden masters be, under whose microscopes we sleep in stabbing light, under whom we cheerlead their destruction of our kind. Our heads bowed down with the weight of the media, like a new dawn's dew-heavy daisies. Sideway waves of dandelion clocks will whirl up to the heavens. We must wake soon or sleep unto our deaths. Excuse me one moment. Okay, I will read two more. This one here I wrote a long time ago when I was about 21 or 22. And the poem is called Orphaestus. And Orphaestus is a mask that I created. There's an old saying by Oscar Wilde, give a man a mask and he'll tell the truth. And I think this might be hopefully true in this case. This Orphaestus character is a blending of Orpheus and Hephaestus, or Mulciber, the god of fire in Roman and Greek mythology. Go, my songs, verse through the ears of the smilers in their sleep, bridge them to their wakes, sound both familiar as a kick when heard with a talk, and strange as the aura of a living room where a family along with CNN counts down the minutes of the last day on earth. Go to my songs, blast the campers off the piggying back of great-great-great-grandpa Dada. Go to the poets skipping over the limbo bar of poetry. Go, my songs, inspire the overthrow of phony poets professing to pliable neophytes. Behold, here's how to leap over poetry's limbo bar and into the Antigonish. Go, my songs, bridge an ephebic seer to his first awakening. Go to the tear-skinned, wasp-cored souls that hang my off-shooting street.
Tell them, if you have been granted equality, you have not received it. Go to those puck-stick-rich kids cultivating an enviable ennui and reading campy pamphlets on how to become a heroin addict, who cultivate cliches as ways and aim to be properly impoverished. Bring, sing, get morning bells to ring. Gotterdamarang, Gotterdamarang. While I, the wise most Siberian, am still young. Go like a closet moth fluttering toward the sun. Go, my wannabe muses, transmute into muses. Go through women who awaken aroused, who see their rosy breasts at dawn, then fondle them, then smile. Go knowing passion is vision, and compassion is vision, and the world's first incision. Go, my songs, but try one world at a time. Go as a soft-songed, warm wind on my blood sister's spirit lesion. Go, two songs toward them. Electrify both dance floors and psych wards. Try to soothe the worldwide wound as blindly as heating bathwater would overflow the blob of your sculpturally body. Let the old recluse see sunset's red salamander cirrus. Let your tyrant torch melody lines, revein poetry. Feel free to possess Ezra's tweed skeletons digging on the island of the dead, because I only hear the splashing of his jewels in the sea. Go, you club-footed songs. Go in bulldozing throngs over America's rhetoric, then shroud it with sheets of its amateur anthems. Cardiac arrest the tyrant's rhetoricians, including myself, if I should become one. Nerve-wrack all the tyrants with your by-produced seductiveness. Inspire rioters to handle the tyrants with slack. Go, my songs, assassinate the assassins, then sing me and bring me their hit lists. Go, my manic afflatists. No back-turns wind will sweep the shardy stars. No agency will waste nature's nurse. No iron hand will bend your bars of verse. Go, my songs, go whisperingly singing to the silken souls of those who are hunchbacked in media. Go, my songs, bitch in the voice of my brothers, sing in that of my fathers. Go toward those who are feeling their ages are not, whirl in their bodies' wisdoms, then spin on the tops of your Heinolds and Hults. And those who see, we know they are broken. Oh, peacekeepers in pieces. Oh, hunchbacked in the media. Oh, so deformed unmockables, whose damages they nor I can estimate. Then hum for them softly when you are acquainted. Tell them you wish you could fix them with your presence. Tell them you know a less fortunate boy, even if he does not exist. Tell them you know a less fortunate girl, a teenaging degenerate. Go now, me and mine, through those I still am too proud to sleep with. Songs toward and through them all, but jive with what is sleepless. Her books have achieved dozens of international awards, including the very prestigious Orange Prize, the Guardian Fiction Prize, the Lenin Award of Fiction, and the Commonwealth Poetry Prize of the Americas. She is the recipient of honorary degrees, the Guggenheim Fellowship, and many other honors. She has been shortlisted for the Governor General's Award, the Griffin Poetry Prize, twice shortlisted for the Giller Prize, and twice longlisted for the International Dublin Literary Awards. Michaels is an ultimate Torontonian who was born in Toronto, attended the University of Toronto, and right now the Poet Laureate of the City of Toronto. So it's my honor and pleasure to have her come up here and share her literary works with me. Thank you. I read it for you. To write, because the dead can read, because she thought everyone came home to find her family taken, because the one closest to her cannot speak, because he drew love into him from each body he entered, because they are keeping her from him, because the last time they met he misunderstood her absolutely, because a finger can hold a place in a book, because a book
rests in a lap. Because words are secrets passed one to another on a train, the same train where letters were crammed between slats to be found by strangers. Because they recognize each other over huge distances. Because a true word everywhere is samizdat. Because everything political is personal and not the other way around. Because forgiveness is not about the past, but the future, and needs another word. Because the true witness of your soul is sometimes one you've scorned. Because it is possible to be married to someone who died many years before you were born. Because he painted the intimate objects of their life together, not from observation, but from memory. Though surrounded by the teacups, the flowers, the garden, he retreated to his small room to paint, each object transformed by love. Because words are mirrors that set fire to paper. Because every day she risked her life for him. Because he remembered this too late. Because he was mistaken. Because he was certain. Because certainty and doubt consume each other like dogs in a parable. Because of a Sunday morning in London. Because of a cemetery in Wales. Because of a mountain and a river. Because he imagined himself an orphan. Because an infant cannot carry herself. Because of drawings on fax paper. Because she sends her SMS with broken thumbs and an empty battery. Because to be heard, we do not need a pencil, and we do not even need a tongue, and we do not even need a body. Because the one who holds the pen, even if it's too dark to see the page, and even if the ink is his own blood, is free. Because an action can never be erased by a word. Because we set down what we cannot bear to remember. Because we cannot take back what we sang. Because the dead can read. Thank you, Ms. Michaels, for sharing that amazing poem with us. And now, last but not least, the amazing chair of this segment of the event, our Honorable Ashok Chakraborty, who wears many hats, by the way. He is an essayist, a poet, an artist, a playwright, an engineer, has an MBA degree, 2 degrees for fine arts, and a musician. Yes, he is. And he has traveled more than 60 countries of the world, and we can see the reflection of that experience in his literary works. And he has exhibited at 19 solo art shows in 3 different continents. His poetry has been published in almost 50 different newspapers, such as Desh, Krittibash, Kobi Shammelon, Kobita Pakhik, Bhashanagar, etc. He has been published in Canada, USA, and European magazines. He was honored with the Book Fair Festival Award as a poet and writer in 2004. The number of his published book is 16. He is an avid translator, and his poems were translated into Spanish, German, French, and Turkish language. His latest published book is Kalo Kobita, which emphasized the poetic works of African descendant poets. He is the former president of the International Researcher Poet Management in Toronto and founder and director of Toronto Krittibash branch. The University of Toronto has done numerous joint lectures and cultural programs with him. His Bhater Thalai Eto Kata Chhop was nominated for the Sahitya Academy Award in Delhi.
And today he will be sharing with us some of his very amazing poetic works. Sir, please be here. Thank you. Thank you, Momo. I call her Momo Chitte Nitiritte. What a beautiful name. Yes, it's 6 months. It's actually 4 and 2. I first have to thank Subrato. He was serenaded all over. However, to me, he's the corridor, he's the veranda through which we are actually having cross-cultural communication. That is a huge vacuum here. Like he was regretting that he couldn't do it. I couldn't do it. I'm only here 55 years, living here, before Christ lived here. It's terrible, but I take my hat off what he achieved in 5 years is phenomenal. We are always here, we'll support him, we'll try. If he needs any help, we are here. Now I have to talk about this guy, my Onujo Pratim Iqbal Hasan. He said it's very tough to write. Why? I don't know. Why it is tough to write? You have a pen, you have a paper, you have a brain. It's not damaged, you could write. Number one. Number two, I think we have an advantage being here, because what we see in Calcutta and Dhaka, nobody sees that. Therefore, you could project what's happening here. Could it be Egypt, European problem, American problem, Canadian problem, Adivashi of Canada? So I project that. I write poetry of them. I have tremendous writing research on this Aborigine people of Canada, and I have paintings and writing on them. I think we're blessed. And you know what? Honestly, Iqbal, I think we're blessed and we are having the best of the both worlds. So why should I have no qualm, okay? Now, I want to read only maybe 1.5 small poetry, 2 in English, 1 with a Bengali translation. That's enough. This is the book, it's anthology. It's come from Delhi every 5 years. Probably Dance of Peacock. Every 5 years, Indian writers, poets, those who write in English, it's an anthology. And normally 150 people get a chance. You could see in Amazon. You could buy it from Amazon. Okay. So I'm going to read one. Autobiography. Someday, I, the death-defying chess player of Wild Strawberry, will get up, relieved. Last night, I made a perfect move. I, the scar-faced and hero of the seventh seal, point my finger at death. He smiles with hollow eyes and whispers, "You will see." If only I could seize the light from the of the darkness, then nobody could say, "Let there be light." Only a few pawns remained. How long could I defy? How long could defend? How long I could postpone a checkmate? This is the one I did the last research work. Kala Kavita, I think we have gone through that. It's a research-oriented book and published from Delhi. 12 black Afro-American female poet from 1772 historically to 2000. It's starting with, if you know, Phyllis Wheatley, first poet, first published black American poet who's a female. It's something amazing. And in 2000, I finished with Alice Walker. So there are Sojourner Truth, Frances Harper, Elizabeth Dunbar, of course, Angelina, Gwendolyn Brooks, Grimke Richards, Maya Angelou. I'm not too fond of her, but I did that just to be honest, okay? I'm sorry. Okay, Audre Lorde, Jane Cortez, June Jordan, Nikki Giovanni, Alice Walker. Don't ask me
Don't ask me if I'm a Muslim or black. Don't ask me if I'm a Hindu, Christian or white. Don't ask me to define a teardrop. Am I a middle class or poor? American, Asian or African? These are not relevant questions now. Are you asking me about justice? Do you think I should have an opinion? When gunned down children, flesh is scattered on the long wall? I'm very scared. Just trying to understand the meaning of the incident chills my bone. Conscience scorches my face. I try to look in the mirror. My eyes hollow, darkness stares at me. Then, do I have the guts to agree that we are becoming terribly civilized? জিজ্ঞেস করো না আমাকে, জিজ্ঞেস করো না আমি মুসলমান না কৃষ্ণকায়, জিজ্ঞেস করো না আমি হিন্দু খ্রিস্টান না শ্বেতাঙ্গ, জিজ্ঞেস করো না অশ্রু জলের কোনো সংজ্ঞা আছে কিনা, আমি মধ্যবিত্ত না দরিদ্র, আমেরিকান, এশিয়ান না আফ্রিকান, সে কথা এখন অবান্তর। আমাকে জিজ্ঞেস করো না ন্যায় বিচার কাকে বলে। সারা দেওয়াল জুড়ে গুলিবিদ্ধ শিশুদের মাংস ছত্রে পড়ে থাকলে আমার কোনো বক্তব্য রাখা সমীচীন কিনা। মেয়েরা আর মায়েরা আর বোনেরা গণধর্ষিত হলে দুঃখ প্রকাশ করা কতটা সমীচীন। আমি নিজেই এখন যথেষ্ট শঙ্কিত। ঘটনার মানে বোঝবার আপ্রাণ চেষ্টায় আমার হাড়গোড় হিম হয়ে যাচ্ছে, বোধশক্তি আমার মুখের চামড়া পরিয়ে দিচ্ছে। আয়নায় নিজেকে দেখার চেষ্টা করলে চোখের মনি থেকে অন্ধকার বেরিয়ে এসে আমাকে ঢেকে দেয়। তবু আমরা যে ভয়ঙ্কর সভ্য হয়ে উঠেছি এ বিষয়ে দ্বিমত পোষণ করার সাহস কোথায়? থ্যাংক ইউ। Thank you so much, Mr. Chakrabarti. I believe you set the bar so high for all those literary workers out there. Congratulations and thank you so much. And ladies and gentlemen, with this note, these were our honorable guests, the Torontonian poets who shared their literary works with you today. And I believe that they satisfied your thirst of literature even a little bit. So thank you so much for being here. I want to congratulate my sir, Subrata Kumar Das, on his behemoth of work, Canadian Sahitya and Bichino Bhavna. ওই ধরনের না, মানে তাদের নারী চরিত্রগুলো খুব বাস্তববাদী, তারা খুব গুণী, তারা খুব মেধাবী, তারা লড়েছেন জীবনে, এরকম নারী চরিত্রগুলোকে কেন্দ্র করে রিসমান্ডের গল্পগুলো করে উঠেছে। যেমন আমি যদি বলি, খুব বেশি বলবো না, আমি সংক্ষিপ্তভাবে বলছি দু একটি গল্পের কথা। যেমন হাউ আই মেট মাই হাজব্যান্ড, খুব ইন্টারেস্টিং একটা গল্প। এই গল্পের মধ্যে দেখা যায় যে কিভাবে 15 বছরের একটি নারী চরিত্র এডি কিভাবে করে সে তার জীবন শুরু করে, কিভাবে স্ট্রাগল করে। এগুলো মানে কানাডার ছোট ছোট শহরগুলোর অলিতে গলিতে আমরা যে নারী চরিত্রগুলো দেখি সেগুলোই দেখা যায় তার গল্পের চরিত্র। এগুলো খুব অবিশ্বাস্য কিছু না, অতিরঞ্জিত কাল্পনিক কিছু না, এগুলো খুব জীবন ঘেঁষা চরিত্র। তারপরে ডিয়ার লাইফ বইটি পড়লে, হেডশিপ কোর্টশিপ যে বইটা, যে গল্প সমগ্র, এখানে অনেক ছোট ছোট গল্প আছে, খুব সুন্দর সুন্দর গল্প। তারপরে যেমন ফেস একটি গল্প, এই গল্পটা পড়লে দেখা যায় যে একটা ছোট বাচ্চা সে একটি জন্মদাগ নিয়ে জন্মালো, এটার জন্য তাকে যে কত স্ট্রাগল করতে হয়। আর এই যে দেশের সাথে আমি যে মিলগুলো খুঁজে পাই, আমাদের সমাজের সাথে যে মিলগুলো খুঁজে পাই, যে এই জন্মদাগ নিয়ে জন্মালো বলে একটা শিশুকে তার বাবা গ্রহণই করলেন না, তার মা কিভাবে আমাদের বাঙালি নারীদের মতো করে বুকে পিঠে আগলে সেই বাচ্চাকে নিয়ে জীবন পার করলো, সেই বাচ্চাকে গড়ে তুললো। এরকম তার নারী চরিত্রগুলো মানে সত্যি পূজনীয়, খুবই চমৎকার, খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে এলিস মানরোর লেখাগুলো। আর কানাডার সাহিত্য নিয়ে বলতে গেলে আসলে আমি খুব কমই পড়েছি, তারপরে যা পড়েছি যেমন মার্গারেট অ্যাটউডের মধ্যেও আমি সেরকম বেশ কিছু জিনিস পাই। তারপরে থমাস কিং, যিনি অ্যাবরিজিনাল রাইটার, ওই ইন্ডিজিনাস পিপল নিয়ে এই ফেব্রুয়ারি মাসে গিয়ে সেটা আরো বেশি মনে হয় থমাস কিং এর লেখাগুলো, উনি অ্যাবরিজিনাল রাইটার,
আদিবাসীদের নিয়ে তিনি যেগুলো লিখেছেন, যে আমরা যেমন ভাষা নিয়ে যে লড়েছি, 52 ভাষা আন্দোলন যে কারণে হলো, আমাদের ভাষার জন্য যা করেছি, এখানে কি হয়েছে? এখানেও তো এই কানাডাতে যারা আদিবাসী তারা তাদের ভাষায় কথা বলতে পারতো না, তাদের মেরে ফেলা হতো, তাদের কত কিছু করা হতো। সেই রেসিডেন্সিয়াল স্কুলের সেই হিস্ট্রিগুলো তো সবাই জানেন, সেখান থেকে আমরা দেখি যে আমরা যেভাবে তাড়িত হতাম আমাদের ভাষার জন্য, এরাও সেভাবে লড়েছে। তো থমাস কিং এর কবিতাগুলো, ছোট গল্পগুলো, যেমন গ্রিন গ্রাসেস, ওই ধরনের গল্পগুলোতে আমরা সেই ভাষাগুলো, আসলে সাহিত্য সার্বজনীন, কিছু না কিছু ছোঁয়া থাকেই এই দেশ থেকে সে দেশে, এই দেশের কালচার, ওই দেশের সাহিত্য, অনেক মিল, অনেক কিছু। আমি খুব সাহিত্য ভালোবাসি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। সুব্রতার এই অস্বাভাবিক, এই আমি মানে অ্যাডজেক্টিভ খুঁজে পাচ্ছি না বলার জন্য, কারণ কোনোটা বলেই শেষ করা যাবে না। এই চমৎকার একটি আয়োজন করলেন উনি, এবং ওনার এই যে সাফল্যটা, এই সাফল্যটাকে সেলিব্রেট করতে আমরা সবাই এখানে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আশা করি আপনারা সবাই বইটি পড়বেন, বইটি এনজয় করবেন, আর কানাডার সাহিত্য নিয়ে নতুন করে ভাববেন, আরও এগিয়ে আসবেন। ধন্যবাদ। Thank you so much, Tasmin Apur, for giving us a brief glimpse on the works and life of Elvis Monroe. I personally wasn't aware of this author before this. I'm ashamed to say this, but I was. So next up we have Saeed Jadid, who I'd like to invite to the front. He will be discussing works of Lawrence Hill. Thank you. Please come. শুভ সন্ধ্যা সুধীবৃন্দ। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আমার গলাটাও বসে গেছে। যা হোক, আমি খুব বেশি সময় নেব না, 10 মিনিট। তো আমার সাম্প্রতিক একটা কানাডিয়ান সাহিত্য পড়ার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি কানাডীয় সাহিত্য নিয়ে 2-4টা কথা বলতে চাই। তো আমাদের অর্থাৎ বাংলাভাষী কানাডীয়দের সাথে কানাডীয় সাহিত্যের পরিচয়টা খুবই সাম্প্রতিককালের, কিন্তু কানাডীয় সাহিত্যের শুরুটা বাংলা কিংবা ইংরেজি সাহিত্যের মতো এতটা সুপ্রাচীন না হলেও একেবারে আধুনিক কালের কোনো ঘটনা নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের শুরু হয়েছিল চর্যাপদ দিয়ে 650 খ্রিস্টাব্দে। অন্যদিকে ইংরেজি সাহিত্যের শুরু 700 থেকে 750 খ্রিস্টাব্দের দিকে অ্যাংলো স্যাক্সন সেটলারদের ওল্ড ইংলিশে লেখা বেওয়লফ কাব্য দিয়ে। তুলনায় কানাডীয় তথা উত্তর আমেরিকার লিখিত সাহিত্যের শুরু অনেক পরে, খ্রিস্টীয় 9ম শতাব্দী থেকে। কানাডীয় সাহিত্যের শুরুটা হয়েছিল এখানকার আদি জনগোষ্ঠীর মুখে মুখে, যাকে বলা হয় ওরাল ট্র্যাডিশন। এদের সাহিত্যের বিষয় ছিল উপকথা, লোককথা, প্রার্থনা সঙ্গীত, এইসব। তো ওই গল্প বলিয়েদের মধ্যে যারা গল্পচ্ছলে বংশের গুণগান করতে বিশেষ পারদর্শী ছিল তাদের বলা হতো জেলি। এরপর 9ম শতাব্দী থেকে শুরু করে লিখিত সাহিত্যের যাত্রা, যা 15শ শতাব্দী পর্যন্ত চলতে থাকে। এই সময় ইউরোপিয়ান সেটেলাররা উত্তর আমেরিকা আসতে থাকে এবং লিখিত সাহিত্যের, ইংরেজি সাহিত্যের সূচনা করে। প্রধানত অভিযাত্রী আর ধর্মযাজকরা ইংরেজিতে তাদের ভ্রমণ কাহিনী এবং উপদেশমূলক রচনা লিখতে থাকেন। ক্রমশ বাইরের আগন্তকরা উত্তর গোলার্ধ জুড়ে উপনিবেশ তৈরি করতে থাকে, সাহিত্যকর্ম চলতে থাকে পাশাপাশি। কানাডীয় সাহিত্যে এই সময়কালটাকে বলা হয় কলোনিয়াল পিরিয়ড, যার ব্যাপ্তি 1867 সাল থেকে কনফেডারেশন গঠনের আগে পর্যন্ত। নিউ ফ্রান্স এবং ব্রিটিশ কানাডার লেখকরা ফরাসি এবং ইংরেজিতে লিখতে থাকেন। কলোনিয়াল পিরিয়ড অন্তত 3 জন সাহিত্যের নাম বিশেষভাবে উচ্চারণ করে থাকে। এরা হচ্ছেন সুজানা মুডি, ক্যাথরিন ট্রেল এবং থমাস হ্যালিবার্টন। কনফেডারেশনের গঠনের পরের 100 বছর অর্থাৎ 1967 সাল পর্যন্ত সময়টাকে কানাডীয় সাহিত্যের পোস্ট কলোনিয়াল পিরিয়ড বলে ধরা হয়। একগুচ্ছ কবি তৈরি হয়ে যান এই সময়, যাদের নামই হয়ে যায় কনফেডারেশন পয়েন্টস। এদের কবিতার প্রধান বিষয় ছিল প্রকৃতি। কবিদের মধ্যে ছিলেন চার্লস রবার্টস,
Archibald Lampman, Bliss Carman, Duncan Scott, উইলিয়াম ক্যাম্পবেল প্রমুখ কবিরা। এই সময় বিখ্যাত একটি উপন্যাস হচ্ছে লিওনার্ড কোয়েনের বিউটিফুল লুজার্স, যেটি লেখা হয়েছিল 1966 সালে, আর ফার্লে মোয়াটের 1955 সালে লেখা লস্ট ইন দ্য ব্যারেলস বইটি গভর্নর জেনারেল এডওয়ার্ড লাভ করেন। অষ্টাদশ শতকের মাঝামাঝি বা আরও নির্দিষ্টভাবে বললে 1967 সালের পর থেকে বর্তমান সময়কালটাকে কানাডীয় সাহিত্যের কন্টেম্পোরারি বা সমসাময়িক কাল বলে ধরা হয়। কানাডীয় সাহিত্যের উৎসাহী পাঠকদের জন্য এই সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই আমরা পাই মার্গারেট অ্যাটউডকে, যাকে বলা হয়ে থাকে বেস্ট নোন লিভিং কানাডিয়ান রাইটার ইন্টারন্যাশনালি। আমরা পাই নোবেল লরিয়েট অ্যালিস মানরোকে, যাকে বলা হয় বেস্ট লিভিং রাইটার অফ শর্ট স্টোরিজ ইন ইংলিশ। বিংশ শতাব্দীর আরও যারা বিখ্যাত সাহিত্যিক তাদের মধ্যে আছেন মার্গারেট লরেন্স, গ্যাব্রিয়েল রয়, ক্যারল শিল্ডস, লরেন্স হিল, লিওনার্ড কোয়েন, এলি ম্যান্ডেল, আর্ল বার্নি, জর্জ এলিয়ট ক্লার্ক, আছেন অ্যান ক্যারসন, যাকে বলা হয় বেস্ট নোন কানাডিয়ান পয়েট লিভিং টুডে। আর টরন্টোর পয়েট লরিয়েট অ্যান মাইকেলস তো আছেনই, তিনি অবশ্য চলে গেছেন এখন। তাছাড়া বাংলাভাষী যারা কানাডীয় সাহিত্যের মূল স্রোতধারার সাথে মিশে গিয়ে ক্যানলিডকে প্রতিষ্ঠা দিয়েছেন, তাদের মধ্যে বাংলাদেশি দয়াল ইসলাম, আরিফ আনোয়ার এবং লাবণী ইসলাম, আর ভারতীয় অর্জুন বসু, ভারতী মুখার্জি, আয়েশা চ্যাটার্জি, শ্যাম মুখার্জি ও সব্যসাচী নাথ অন্যতম। হার্পার কলেজ থেকে প্রকাশিত আরিফ আনোয়ারের প্রথম উপন্যাস ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচিত, পঠিত হয়েছে এবং হচ্ছে। সমকালের বিশ্ব সাহিত্য সভায় কানাডীয় সাহিত্য অত্যন্ত উঁচু আসন অধিষ্ঠিত, যার প্রমাণ হিসেবে কয়েকটা অন্তত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাহিত্যকর্মের উল্লেখ করা যেতে পারে। যেমন মাইকেল অন্ডারজে প্রথম কানাডিয়ান লেখক যিনি ম্যান বুকার পুরস্কার লাভ করেন 1992 সালে তার দ্য ইংলিশ পেশেন্ট বইটির জন্য। মার্গারেট অ্যাটউড 2000 সালে তার দি ব্লাইন্ড অ্যাসাসিন এবং ইয়ান মার্টেল 2002 সালে তার লাইফ অফ পাই এর জন্য বুকার পুরস্কার লাভ করেন। ক্যারল শিল্ডস 1995 সালে পুলিৎজার পুরস্কার পান তার উপন্যাস দ্য স্টোন ডায়ারিজের জন্য। অ্যালিস মানরো প্রথম কানাডিয়ান যিনি সাহিত্যে নোবেল পান 2013 সালে। অ্যালিস মানরো ম্যান বুকার লাভ করেন 2009 সালে। আর লরেন্স হিল 2008 সালে কমনওয়েলথ রাইটার্স পুরস্কার পান তার দ্য বুক অফ নিগ্রোজ উপন্যাসের জন্য। ইংরেজি ভাষায় রচিত কানাডীয় সাহিত্যের পাশাপাশি ফরাসি ভাষার কানাডীয় সাহিত্যকর্মের বিষয়ে উল্লেখ না করলে আলোচনাটা অসমাপ্ত থেকে যায়, কিন্তু সময় সংক্ষিপ্ততা এবং বাস্তবতা বিবেচনায় প্রসঙ্গটা আমি এড়িয়ে গেলাম। অন্যান্য আলোচক হয়তো সে বিষয়ে কিছু আলোকপাত করবেন। আমার আলোচনাটা আমি শেষ করতে চাই আমার সাম্প্রতিককালের একটি কানাডীয় উপন্যাস পাঠের অভিজ্ঞতা দিয়ে। উপন্যাসটির নাম দ্য বুক অফ নিগ্রোজ, লিখেছেন লরেন্স হিল। বলতে দ্বিধা নেই, এই যাবৎকাল পর্যন্ত বাংলা ইংরেজি মিলিয়ে আমার পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখপাঠ্য কয়েকটি বইয়ের মধ্যে এটি অন্যতম। পশ্চিম আফ্রিকার মালির নিভৃত এক গ্রাম থেকে আমিনাটা ডিয়ালো নামের 11 বছরের এক কিশোরীকে তার বাবা মায়ের কোল থেকে অপহরণ করে আর অসংখ্য অপহৃত মানুষের সাথে অবর্ণনীয় অত্যাচারের মধ্যে দিয়ে সাউথ ক্যারোলাইনায় নিয়ে যাওয়া হয়। বিভিন্ন ইন্ডিগো প্লান্টেশনে হাড়ভাঙ্গা খাটুনি, কয়েকবার বেচাকেনার মাধ্যমে হাত বদল হওয়ার পর আমিনাটা অবশেষে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছায়। সেখানে তার মনিবের কাছ থেকে পালিয়ে এক সময় আমেরিকান রিভলিউশনারি ওয়ারে যোগ দেয়। ইংরেজদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী লয়ালিস্টদের খাতায় নাম লেখায়। যুদ্ধ শেষে 3000 কৃতদাসের সাথে আমিনাটা কানাডার নোভা স্কটিয়ায় পৌঁছায়। ইংরেজরা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে 10 বৎসর মানবেতর জীবনযাপন করে ব্যাক টু আফ্রিকা আন্দোলনের ফলশ্রুতিতে 1200 কৃতদাসের সাথে 1792 সালে মাস এক্সোডাস বা গণপ্রস্থানের মাধ্যমে সিয়েরা লিওনে গিয়ে ফ্রি টাউন প্রতিষ্ঠা করে। কিন্তু দুর্ভাগ্য এসব হতভাগ্য মানুষদের কখনো পিছু ছাড়েনি। অবশেষে বিভিন্ন ঘটনাক্রমের ভেতর দিয়ে মালির সেই 11 বছরের কিশোরী আমিনাটা পিতৃভূমিতে ফিরতে ব্যর্থ হয়ে বৃদ্ধ বয়সে ইংল্যান্ডে গিয়ে বাকি জীবন কাটান। ইতিমধ্যে 1808 সালে আমেরিকা এবং কানাডা আইন করে দাস ব্যবসা বন্ধ করে। আমিনাটা যখন ইংল্যান্ডে, তখন দাস ব্যবসা বন্ধের জন্য
অ্যাবলিশনিস্টদের একটা আন্দোলন গড়ে উঠেছিল, যে আন্দোলনে আমিনাটা ডিয়ালোর প্রত্যক্ষ ভূমিকা ছিল। আমার বিবেচনায় বিশ্ব সাহিত্যের অন্যান্য ধ্রুপদী চরিত্রগুলোর মতো আমিনাটা ডিয়ালো একটি উল্লেখযোগ্য চরিত্র। আশ্চর্য হয়ে লক্ষ্য করি, সমগ্র দাস ব্যবসার চালচিত্রটি ধরার জন্য লেখক লরেন্স হিল অসম্ভব ধৈর্য ও পরিশ্রম স্বীকার করে 5 বছর সময় ব্যয় করে মালি থেকে আমিনাটাকে অনুসরণ করে তার সমগ্র জীবনটি উপন্যাসে ধরেছেন। আমাদের ডন মিলস এলাকায় বেড়ে ওঠা হ্যামিল্টন নিবাসী গুয়েলফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লরেন্স হিল আমিনাটার ফুটপ্রিন্ট অনুসরণ করে সবগুলো জায়গায় ঘুরেছেন তথ্য সংগ্রহ ও ঐতিহাসিক সত্যতা যাচাইয়ের কাজে। তার উপন্যাসটির কালিক ব্যক্তি গোটা 16 শতক জুড়ে। উপন্যাসটি পড়তে গিয়ে আমি চমৎকৃত হয়েছি লরেন্স হিলের সততা ও নিষ্ঠার উপর। তিনি সেই 16-17 শতকের ইতিহাসের দিনক্ষণ ঠিক রাখার জন্য সব তথ্য সংগ্রহ করে যাচাই করেছেন এবং তারপরে তার গল্প বলেছেন। আফ্রিকান চরিত্রের সংলাপে আঞ্চলিক ভাষা যেমন বামানানকান, ফুলা, ফুলফুলদি এসব যেমন ব্যবহার করেছেন, আমেরিকার পরিবেশগুলোতে কালো মানুষদের উচ্চারিত আফ্রিকান আমেরিকান ইংরেজিও অকাতরে ব্যবহার করেছেন। 500 পৃষ্ঠার বিপুলায়তন এই উপন্যাসটি 400-500 বছর আগেকার আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড এবং কানাডার সামাজিক সাংস্কৃতিক চালচিত্রের অনুপম ঐতিহাসিক নিদর্শন। লরেন্স হিলের দ্য বুক অফ নিগ্রোস উপন্যাসটি চলচ্চিত্রায়ন হয় 2015 সালে সিবিসি টেলিভিশনে ব্রডকাস্ট হয়েছে। কানাডার বেস্ট সেলার এই উপন্যাসটি কমনওয়েলথ রাইটার্স অ্যাওয়ার্ড অর্জনের পর লেখক রানীর সাথে ব্যক্তিগত সাক্ষাতে আমন্ত্রণ পেয়েছেন। এছাড়াও উপন্যাসটি এবং এর টেলিভিশন সিরিজ আরও অনেকগুলো পুরস্কার অর্জন করেছে। মহৎ বিশ্বমানের সাহিত্য সেটাই যেটা দেশকাল পাত্রের সীমানা পেরিয়ে যায়। লরেন্স হিলের দ্য বুক অফ নিগ্রোজও দেশকাল পাত্রের সীমানা পেরিয়ে এক মহাকাব্যিক উপাখ্যান তৈরি করেছে, যার বিশাল ক্যানভাসে আঁকা হয়েছে পৃথিবীর কালো মানুষদের শত শত বৎসর ধরে তথাকথিত সভ্য মানুষদের দ্বারা শৃঙ্খলিত, অত্যাচারিত, শোষিত হওয়ার ইতিহাস। কানাডীয় সাহিত্যের এই বিশেষ পাঠটি আমাকে মানুষের সভ্যতার ইতিহাস নিয়ে নতুনভাবে ভাবতে উৎসাহিত করেছে। ধন্যবাদ। Thank you, Mr. Jadid, for a very engaging discussion and for introducing many of us to the works of Lawrence Hill, especially the Book of Negroes. Up next, I would like to invite Mr. Shudip Kushulpal. He is an avid researcher and I know that an avid reader, and his knowledge is just immense. So I'm waiting to hear from him. Please come to the front. ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। শুরুতেই ধন্যবাদ অদিতিকে, ধন্যবাদ আমার ওস্তাদ সাইদ জাদিদকে। তবে ওস্তাদ অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু আমি শিখতে পারলাম না। এই যে কাগজ নিয়ে গুছিয়ে নিয়ে আসা, বহুবার বলেছেন গুছিয়ে নিয়ে আসবেন, অর্গানাইজড হতে পারলাম না। আমার মনে হয় বয়স কম, তো আর একটু বড় হলে আমি পারবো। সামনের বছর আশা করছি আমি ওস্তাদকে ফলো করবো। তবে ওস্তাদ যেহেতু 10 মিনিট সময় নিয়েছেন, আমি অত নিতে পারি না, তার প্রতি সম্মান রেখে আমি ভাবছি 9.5 মিনিটের মধ্যে আমার শেষ করা উচিত। আপনারা আমার মনে প্রায় সবাই এই আজকে ড্যানফোর্ড অ্যান্ড বার্সমাউন্ট এই মেজর ইন্টারসেকশনটা ক্রস করে আসছে। আমি আপনাদেরকে একটু ওই জায়গায় নিয়ে যেতে চাই। সেখানে আপনারা খেয়াল করেছেন এলি লিলি ফার্মাসিউটিক্যালস, আপনারা জানেন বোধহয়। এবং বলছি এই জন্যে, এই এলি লিলির প্রতি বছর $1,00,000 দেন পোয়েট্রি ফাউন্ডেশনকে, এবং পোয়েট্রি ম্যাগাজিন প্রতি বছর একজন সাহিত্যিককে $1,00,000 US পুরস্কার দেন।
সেটা এই এলি লিলি ফার্মাসিউটিক্যালস তারাই পে করে। দুঃখের বিষয়, তার যিনি মালিক রুথ এলি, তিনি 1930 সালের পর থেকেই কবিতাতে আসক্ত এবং উনি প্রতি বছর 1 লক্ষ টাকা দিয়ে গেছেন। উনি জীবনে বহুবার কবিতা পাঠিয়েছেন পোয়েট্রি ম্যাগাজিনে, পোয়েট্রি ম্যাগাজিন সেই কবিতা ছাপায়নি। উনি বলেছেন, আমি যতবার কবিতা দিয়েছি পোয়েট্রি ম্যাগাজিন ততবার রিজেকশন করেছে, তবে আমার কবিতার চাইতে আমার কাছে মনে হয়েছে তাদের যে রিজেকশন লেটার এটা অতি উত্তম, এবং তাদের এই রিজেকশন লেটার আমাকে উদ্বুদ্ধ করেছে বলেই আমি 1986 সাল থেকে 1 লক্ষ মার্কিন ডলার তাদেরকে দিয়ে আসছি। এবং আপনারা জানেন, আরো অবাক হয়ে যাবেন, উনি মারা যান 2009 সালে। তার তখন $8 বিলিয়ন অ্যাসেট ছিল, সেখান থেকে $200 থোক দিয়ে গেছেন মৃত্যুর আগে পোয়েট্রি ফাউন্ডেশনকে। আজকে আপনারা জানবেন, এই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বের হওয়ার আগেই এজরা পাউন্ড এই হ্যারিয়েট মনরোর এই পত্রিকাতে রবীন্দ্রনাথের 7টা কবিতা জুলাই মাসে 1912 সালে উনি ছাপিয়েছিলেন। সেই পোয়েট্রি ম্যাগাজিনে আজকে যদি কারো একটা কবিতা ছাপানো হয়, পার ওয়ার্ডে দেওয়া হয় $10। আজকে এই কথাগুলি বললাম, আমার তো বলার কথা ক্যান লিভ নিয়ে বলার কথা, আমি আমেরিকান লিটারেচার নিয়ে বললাম এই জন্যে, এত বড় একটা জায়ান্ট আমাদের সীমান্তে বাঘের থাবা বিস্তার করে বসে আছে কোয়ালিটি নিয়ে, যারা $1 লক্ষ দেওয়ার পরও একটা কবিতা তার ছাপানো হয়নি, সেই জায়ান্টের সাথে ফাইট করে ক্যান লিভকে দাঁড়াতে হয়েছে। এবং এই ক্যান লিভের যে সর্বশেষ যিনি কারিগর, তিনি হচ্ছেন মার্গারেট অ্যাটউড। তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন তার প্রিফেসটা হচ্ছে তার যে ক্রিটিসিজমের বই সার্ভাইভাল গ্রন্থের মুখবন্ধ উনি বলছেন, যে কোনো সভ্যতা যখন গড়ে ওঠে, সেই সভ্যতা কোথায় গড়ে উঠবে নির্ভর করে ওই এলাকার কিছু ভূতাত্ত্বিক জরিপের উপরে। মানে তার ওই মাটির গঠন শৈলী, ওই মাটি ফসল দেবে কিনা, ওই মাটিতে শিল্প কারখানা গড়া যাবে কিনা, জনপদ এবং জনপদের উভয়টাই হবে কিনা, তার উপরে নির্ভর করবে মানুষ সেখানে বসতি করবে কিনা। আসলে এটি একটি চিত্রকল্প, এবং এই চিত্রকল্পটি অসাধারণ একটি প্রত্নতাত্ত্বিক চিত্রকল্প, যেই চিত্রকল্পটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ক্যান লিভের মতো একটা বহুমাত্রিক প্রেক্ষাপটের যে একটি যাত্রা, এই অভিযাত্রায় এটা কতটুকু আমাদের যোগান দিতে পেরেছে। এবং আজকে আমরা সেই মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদকে ঠেকিয়ে ক্যান লিভকে এখানে দাঁড় করাতে পেরেছি। তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ। সেটি হচ্ছে, আমরা যখন ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিলাম, ধীরে ধীরে তার আছরটাকে সরিয়ে দেয়া, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ক্যানাডিয়ান জাতীয়তাবাদী যারা, তাদের মধ্যে একটা চেতনা তৈরি করা, এই কানাডার মাটিতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান করা এবং পাঠক তৈরি করা। এককালে ছিল এখানে মাত্র সারা দেশে গোটা 50 বইয়ের দোকান ছিল, আজকে সেখানে 600 মানুষের মধ্যে একজন লেখক তৈরি হয়েছে। এটি হয়েছে কিন্তু এই ক্যান লিভের সফলতার কারণে। এখন এই ক্যান লিভ যাত্রা কবে থেকে শুরু হলো, আসলে এটি কি? এটি আসলে নতুন কিছু নয়। ক্যানাডিয়ান লিটারেচার একটা নতুন মাত্রা পেয়েছে, বলা যায় এটি একটি প্রাপঞ্চিক বিবর্তন। 1962 সালে প্রথম ক্যানাডিয়ান লিটারেচারে পিএইচডি করেন ক্লেরা থমাস, যিনি ইয়র্ক ইউনিভার্সিটি থেকে প্রফেসর এমেরিটাস হিসাবে রিটায়ার করেন। সেই 1962 সালে প্রথম একটি কবিতা লেখেন আর্ল বার্নি। তার কবিতার নাম ছিল ক্যান ডট লিড, লিডের স্মল লেটার, ক্যান ডট লিড। তারপর তো এগুতে থাকে এগুতে থাকে এগুতে থাকে। এরপর 1969 সাল, 1969 সালটা অত্যন্ত ইম্পর্টেন্ট।
ওই 69 সালে তিনি এই ক্লেয়ারা থমাস ইয়র্ক ইউনিভার্সিটিতে প্রথম আন্ডার গ্রাজুয়েট লেভেলে ক্যানাডিয়ান লিটারেচার কোর্স শুরু করেন মাত্র 3 জন স্টুডেন্ট দিয়ে। ওই অনুপ্রেরণা থেকে উইলিয়াম ফ্রেঞ্চ একটা আর্টিকেল লিখেন দ্য গ্লোব এন্ড মেইল পত্রিকায়, সেটি হচ্ছে ক্যান লিট, CAN দেন ক্যাপিটাল LIT, যে ক্যান লিট এখন তার যাত্রা শুরু করে এখনো চলছে তার অভিযাত্রায়। তার আগের অবস্থা যা ছিল আপনাদের যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন। মার্গারেট অ্যাটউড প্রথম ক্যানাডিয়ান মহিলা হিসেবে হার্ভার্ডে যান লিটারেচারে মাস্টার্স করার জন্য। তখন যখন শুনলেন তার লক্ষ্য নাকি লেখক হওয়া, বলো কি পুরুষের টয়লেটে তুমি মূত্রত্যাগ করবে মহিলা হয়ে, তারা অবাক হয়ে গেছে। এই ক্লেয়ারা থমাস যখন 1950 সালে টরন্টো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন PhD করার জন্য, তাকে রিজেক্ট করা হয় লিখিতভাবে। তোমার সাহস তো কম নয়, তোমার স্বামী আছে, স্বামীর সাথে সমস্যা কি, তুমি কেন PhD করবে? তাকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু উনি থামেননি, নানাভাবে নেটওয়ার্ক তৈরি করে 1957 সালে উনি ঠিকই অনুমতি পান। এবং অনুমতি পেয়ে উনি যখন ফ্যাকাল্টি হন, লেকচারার হিসেবে জয়েন করেন, তাকে মাত্র বেতন দেওয়া হয় $5,000 বার্ষিক। তিনি জিজ্ঞেস করলেন পুরুষদের বেতন তো অনেক বেশি, আমার বেতন 5 কেন? তখন তার ডিপার্টমেন্টাল চেয়ারম্যান একটা লিখিত কাগজ দেখান, ম্যানেজমেন্টের থেকে একটা চিঠি আসছিল, বি অ্যাওয়ার অফ হায়ারিং উইমেন। নারীদের কিভাবে বঞ্চিত করা হয়েছে সকল স্তরে, সমাজের, শিল্প, শিক্ষা, সাহিত্য, সবখানে। আমি তো কথা দিয়েছিলাম 9.5 মিনিটের বেশি গেলে ওস্তাদের আমি কথা রাখতে পারি না। তো আমি শেষ করতে চাই, আজকে যারা এখানে আসছেন আপনারা আশা করি ক্যান্ডিডেটের সাথে থাকবেন। তবে আমি যাওয়ার আগে একটা অভিশাপ দিয়ে যাব। সবাই অভিনন্দন দিয়েছেন, আমি এই সুব্রত কুমার দাসকে একটা অভিশাপ দিয়ে যাব, কারণ আমি টিএস এলিয়ট নিয়ে কাজ করছিলাম, উনি আমাকে থামিয়ে দিয়ে উনি আমাকে ক্যান্ডিডেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এখন কোন ফাঁকে উনি আমার আমি যাচ্ছিলাম টিএস এলিয়টের সড়ক দিয়ে, উনি জিপিএসটা ঘুরিয়ে দিয়েছেন ক্যান্ডিডেট সড়কে দিয়ে। তা আপনারা এর বিচার করবেন, আমি নিজে অভিশাপ দিয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাদেরকে। অভিশাপ হচ্ছে তিনি যেন এই গ্রন্থ প্রসবের জ্বালায় চিরকাল জ্বলতে থাকেন। Thank you, Mr. Brown, for sharing the story of Eli Lilly and the journey of Margaret Atwood. Now we have the last and final speaker of the night and the chair of this segment, Mr. Arif Anwar. His first book was published very recently in Canada, and it received a lot of positive and critical acclaim from the national and international community. So please welcome Arif Anwar. Thank you, Aditi. সপ্তাহ 3 আগে বোধহয় সুব্রত দা আমাকে একদিন ফোন করে উনি বললেন যে আরিফ, তোমাকে একটা প্যানেলে চেয়ার করতে হবে, এই আমার বুক লঞ্চ হচ্ছে, তোমার একটা প্যানেলে চেয়ার করতে হবে। আর শুনে আমি আসলে একটু আতঙ্কিতই হয়েছিলাম, কারণ এক হচ্ছে যে এত বাঘা লেখকদের মাঝে আমি কিভাবে চেয়ার করবো। সুব্রত দাকে আমি ওটা বললাম যে আসলে আমি এই ভয়টা প্রকাশ করলাম। তো তখন সুব্রত দা বললো যে ওটা নিয়ে চিন্তা করো না। তারপর আমি বললাম যে আমার প্রস্তুতি নেওয়ার জন্য আমার কি করতে হবে। সে বললো ওটা নিয়েও তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আসো। তো আমি আসলাম, আর আমি বুঝতে পারছি যে আমি আসলেই প্রস্তুত না। এই জন্য যেহেতু বইটার নাম বিচ্ছিন্ন ভাবনা, আমার ভাবনাগুলিও কিছুটা হলেও বিচ্ছিন্ন হবে। আমি শুরু করব বাংলাতে, যেহেতু since we have some English speaking guests, I'll switch over to English after that. So I want to start by congratulating Subrata Da. Many congratulations for this wonderful, timely and necessary book. I first met Subrata Da about a year ago when my own book came out in March of 2018.
It's called The Storm, and it's published by HarperCollins. It's been received well enough so that I feel happy about how it was received. And Subrata Dal was one of the first people, his little group, BLRC, I don't want to say little, his group BLRC, which I unfortunately had not heard of before, contacted me, and they hosted me for the month of April, which was a tremendous honor. And this is the sort of important work that's being done in the background that we're not aware of. That's really emblematic of the Bengali community and the Canadian community, is our love of literature. And I myself, again, I find myself, as I hear about the literary works of everyone who's here tonight, I find myself shrinking into my chair that I'm even here. I find myself, I'm a writer by accident. The Storm is my first novel. I hadn't even published a short story before that. And I wrote the book thinking that, I've read about 1 million books. How hard could it be to write a novel? And 10 years later, I found out how hard. But it's been a great and fun journey. And I think one of the important things that this book does is that it takes two cultures that on the surface might not have a lot in common. Bangladesh is a tiny country. We're just 1 meter above sea level. You can't go anywhere without tripping over another person. There's 150 million of us crammed into a space the size of Wisconsin. Canada, there's 35 million people in the second largest country on earth. It's a country of massive mountains, the Rockies, great tundra and deserts. But the countries have more in common than you think. Both are, to some extent, overshadowed by a much flashier and larger neighbor, the USA for Canada. For Bangladesh, it's India. Both are not used to having the spotlight shown on them, but when it is, they tend to really enjoy their time in the spotlight. I'll say the same thing for Bengalis as I will for Canadians. And I think what Subrata Dal's book does is that it takes these two cultures and it says, hey, I think you should really meet this other culture that you have a lot in common with, and you should be friends. And I think that's a very important service. For so long, the gaze that we've directed toward Western literature has been one way. It's been, sometimes it's always either we have put it on a pedestal or it has been myopic with admiration. But necessarily a more objective analysis of Western literature from an Eastern point of view has not been done. So I think that's really important what Subrata Dal has achieved with this book. And it's comprehensive, and it's extremely well researched, and I can't wait to finish it. I've just started reading it. This evening is about him, but I did bring my book. I'll do a very quick reading from it. Am I still within the time limit? Okay, it will be very quick. I remember Doyley's excellent first poem, which was about a fisherman. So it's only right that I start with the first chapter of my book, which is about a fisherman's wife called Hanufa. So here we go. In his dreams, her eyes are always green, the green of grasshoppers, leaves, and emeralds. Green shot with the darkness that reminds him of shattered jade. He knows now that Hanufa's eyes were gray, the gray of cats and sunless mornings, the gray of the writhing sea. The sound and light conspired to open her gray eyes late this morning, in a hut whose dirt floor is tattooed with the light of a November dawn, rumbling from the surf. Hanufa sits up. On her windowsill is a house crow. Its black wings are flared, rising from a charcoal body, the curving bill half open, as though it intends to call out. The onyx eyes focus solely on her.
It does not move as she surreptitiously leaves her bed, never taking her eyes off it, and approaches in slow, measured steps. Only when she reaches out, her hand only inches from its head, does the crow fly away, its parting caws shatteringly loud in the confines of her hut. As if she were still a child, Anufa spits on her chest to calm her racing heart. A foreboding pads toward her like a hungry and silent predator. The hardwood cot they sleep on was built by her father, bequeathed to her as a parting concession upon her marriage to Jamir, so many years before. Her 3-year-old son sleeps on it right now, warm and full of dreams. The side where Jamir would lie is empty. This is the first time her husband has left for the sea without saying goodbye, gone for how long into the heart of the bay. She splashes water on her face from a clay jar and begins her chores, first laundering a stack of clothes that has never reached more than a hand high in their married life. She then tosses fish bones left from the previous day's meals to the sleepy-eyed cat that often visits their hearth, and steps out to pick firewood from the branches littering the grounds of nearby woods. From the edges of her shoulders are wide, her hands calloused from the miles of ropes and nets that have passed through them over the years, from the hills of coconuts she has husked. The length of tree shadows and the height of the sun reckon the hour for her. Tell her that it is time to visit the communal well to draw water, an act she is resigned to complete in solitude. In the first years, she held hope that the weight of other scrutiny, the sting of their judgment, would become easier to bear, but it never did. On her way, she stops. At an hour in which the beach should be barren, it instead boils with activity. The entire village is gathered here. The gray sand churned to peaks and troughs by more than 100 feet. Men and women, sinewy, dark from the sun, pull in boats and tie them with sturdy knots to the trees, drag back and fold nets. Children carry back fish caught in cylindrical traps. Through it all, contributions are made as needed, the bright lines of sex, age, and size erased for the occasion. A storm is coming. She swivels her head from east to west to south, the cardinal directions from which a storm might approach. But there is nothing. The strands of thatch that hang from the hut roofs are still, the sun bright and unoccluded above. Yet the village scrambles. Anufa scans the groups heaving with effort for a friendly face, even one that does not look away. She finds Rina among a larger group of women folding nets, rolling up one end of an especially long one with the mindless efficiency that comes from years of practice. Anufa takes up the other end and mimics the older woman's actions until the two meet in the middle. A storm? Rina nods. Diminutive and wiry next to Anufa, she is like a strip of meat left in the sun. How do they know? They saw the boatman this morning. The net drops from Hanufa's hands. Rina arrives to find Hanufa digging in the courtyard, the hole half a man deep already. The older woman retrieves a second shovel from the cowpen and begins to dig alongside, falling into the wordless rhythm of work. Between the two, the hole grows at a fast clip. The two women stand side by side for a moment, sweating, breathing hard, admiring the work done. You really think a storm is coming? The boatman has not been wrong so far. Across a quarter century, thrice has a lone boatman been seen sailing under black sails on the bay, always headed south, his back facing those standing on the beach or on the craggy green hills beyond. Each time he has appeared, a great storm has followed. Thank you, Mr. Anwar, for being with us here today and for giving us such a beautiful reading of your book. I'd like to invite the final person on stage, the CEO of NRB TV and editor of Bangla Mail, Mr. Shahidul Islam, to end the event and give his comments. Thank you. ধন্যবাদ সবাইকে। আসলে ধন্যবাদ জানানোর কিছু নাই, কারণ 4টার সময় অনুষ্ঠান শুরু হয়েছে, এখন অলমোস্ট 9টার কাছাকাছি আপনারা বসেছিলেন এবং আমি নিজেও একটু লেট ছিলাম, সারাদিন ব্যস্ততা ছিল।
কিন্তু আমি এসে দেখলাম যে হল ভর্তি মানুষ। এটা আসলে প্রমাণ করে যে আমরা সবাই সুব্রতদাকে অনেক অনেক বেশি ভালোবাসি। এবং আজকের যে আয়োজনের পেছনে যে মানুষটি অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি এখানে উপস্থিত আছেন। শাড়ি হাউজের অন্যতম কর্ণধার আমাদের প্রিয় রঞ্জনদার জন্য করতালি, এবং আরেকজনের জন্য করতালি দিতেই হবে, তিনি আমাদের বৌদি এখানে উপস্থিত আছেন, বৌদি। এবং আমি দেখতে পাচ্ছি বৌদির সঙ্গে আমাদের আরেক বৌদিও উপস্থিত আছেন, তিনিও যথেষ্ট আমাদের কাজ করেছেন, আমাদের টিম মেম্বার তিনি। বৌদির নামটা সুস্মিতা বৌদি, উনি আছেন। তো এই মানুষগুলোর পেছনে, এবং আমি CBN 24 এর যে কর্ণধার উসমানীকে কৃতজ্ঞতা জানাই, দেশের আলোর ফয়সাল ভাইকে কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের সঙ্গে এগিয়ে এসেছেন যে আমরা এইভাবে সবাই মিলে একটি আয়োজন করতে পারি। আসলে বেসিক্যালি যে কাজগুলো ভালো সে কাজগুলো আসলে একসঙ্গেই করতে হয়। আর সবসময় আমি যেটা সুব্রতদাকে বলি যে আমি নিজেও যেটা করি যে আমি সমালোচনা হচ্ছে এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই, আমার ভিতরেও থাকে না। তো যারা কাজ করে তাদেরকে নিয়ে কথা হবে, তাদেরকে নিয়ে সমালোচনা হবে, কিন্তু সুব্রতদা খুব মূল্যবান কথা বলেছেন যে এই ফাঁকে তিনি একটি বই লিখে ফেলেছেন। হ্যাঁ, এই যে অ্যাচিভমেন্ট গুলো আসলে থেকে যাবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে এইভাবে। আমাদের কমিউনিটি বড় হচ্ছে, আমাদের মধ্যে অনেক ভালো ভালো লেখক, ভালো ভালো মানুষ রয়েছেন, শিল্প সাহিত্য সবগুলো ক্ষেত্রে। আমরা আসলে এগিয়ে যেতে চাই, কারণ আমরা খুবই অপেক্ষা করছি একটি খুব সাহসী এবং বলিষ্ঠ একটি প্রজন্মের জন্য। আসলে আমাদের অপেক্ষা তাদের জন্য, কিন্তু আমরা হয়তো অনেক কিছুই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু আমরা যদি তাদের জন্য একটি ক্ষেত্র রেখে যাই, মাঠ রেখে যাই, তারা এসে সেই মাঠে তাদের মনের মতো করে চাষাবাদ করতে পারবে। আমরা আসলে সেই অপেক্ষা। আমি মনে করি সুব্রতদা যে কাজটি করেছেন, এখানে আরিফ আনোয়ার রয়েছেন এবং আরো কিছু লেখক রয়েছেন যারা মূলধারায় দুর্দণ্ড প্রতাপের সঙ্গে লিখছেন। আমি মনে করি এই সংখ্যাটি দিনে দিনে বাড়বে। এবং আরেকটি কথা আমরা খুব গর্বের সাথে বলতে চাই, যা কিছু ভালো তার সঙ্গে বাংলা মেল, NRB TV, বাংলা রেডিও এবং আমাদের টিম সবসময় থাকবে। সুব্রতদার জন্য ভালোবাসা এবং আপনাদের জন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ। Thank you everyone, and with this end our event. Thank you for being with us here today and for being present in this joy celebration. Thank you. Yes.